দাদা বাড়িকে পড়ানো ঠেলা আছে, বাড়িকে পড়ালে দাদা বোর্ড চাই, বোর্ড না হলে দাদা পড়াবে না। যারা বোর্ড চাই, বসার জন্য আলাদা ঘর চাই, ঘরে গেট বন্ধ থাকবে, ঘরে কেউ ঢুকবে না, দাদা এরকম ঘর চাই। তাছাড়া কি তুই তৈরি করে দে। তৈরি করে দিতাম না, আমি যেখানে যেতাম আগে সব বার করে দিতাম, সব বার সব বের করে দিত, ওখানে বোর্ড থাকতো আর কেউ ঢুকতো না ঘরে, দাদা শুধু পড়াতো। তাহলে অরিত্র বিগত 3 দিন ধরে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারছো না, তাই না? লেটে আসার জন্য। তো ওই জন্য টাইম মতো আসতে হবে। কি বুঝাবো গো? ও আচ্ছা, তোমাদের হচ্ছে এই জিনিসগুলো যারা যারা বুঝতে পারো না একবার দেখে নাও। দেখো এখানে আমি বলেছি যে পরমাণুর সংখ্যা গুনতে, আর তো বক্স করে দেওয়া আছে, তাহলে একটু সুবিধা হয়ে গেল বেশি। আচ্ছা, আরেকটা বিষয় আছে, তোমাদের শিক্ষক বইতে দেখলাম যে যে কোশ্চেন গুলো দিয়েছিলাম তার মধ্যে যেগুলো বই থেকে দেওয়া আছে না, পাশে উল্লেখ করে দেওয়া আছে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং এত, ওগুলো পড়ে আসলে ভালো হতো। দেখ ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এসে Na2CO3 প্লাস ড্যাশ HCl প্লাস এই সমান সমান NaCl প্লাস CO2 প্লাস H2। এখন দেখো NaCl এর সামনে বক্স আছে আর HCl এর সামনে বক্স আছে, মানে ওই দু জায়গাতেই চেঞ্জ করতে হবে, কিন্তু অণুর সংখ্যা এই পরমাণুর সংখ্যা আমার সবকটাতেই গুনতে হবে। যাই হোক, তাহলে এখানে Na কটা আছে? একটা। প্রশ্ন Na কটা আছে? তো পরিষ্কার হয়ে গেল এটা, তাহলে এখানে 2 বসবে। আচ্ছা, এবার দেখো, তাহলে এখানে NaCl এর আগে 2 বসালাম, তার মানে Na দুটো ছিল, দুটো হয়ে গেল, কিন্তু Cl তো দুটো হয়ে গেল, কিন্তু এখানে Cl কটা আছে? এদিকে কোথাও Cl আছে আর নেই, তার মানে কি এখানেও 2 বসবে। কিন্তু আবার প্রবলেম হলো, হাইড্রোজেন তো একটা ছিল, এবার দুটো হয়ে গেল। এখন দেখো দুটো হাইড্রোজেন আছে কিনা। হ্যাঁ, ওখানে এইখানে মোট দুটো আছে, আর এইদিকে হয়ে গেল। আচ্ছা, পরেরটা, অক্সিজেন একটা হয়ে গেল, অক্সিজেন তো দুটো আছে। অক্সিজেন এখানে দুটো, এখানে একটা, 3টে, তাহলে 2 আর 1 3 CO3 3টে আছে। ঠিক হয়েছে, হয়েছে। আচ্ছা, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা আছে দেখো AgNO3 প্লাস H2S সমান Ag2S প্লাস ড্যাশ HNO3। তাহলে এখানে দেখো Ag এর আগে কিছু বসাতে বলেছে, তাহলে এখানে Ag2 আছে, এখানে Ag একটা আছে, তার মানে 2 করে নিলাম। এবার 2 করণের প্রবলেম কটা হলো? NO3 কটা হয়ে গেল? পাঁচটা। না না, NO আচ্ছা N কটা হলো? দুটো। আর O কটা হলো? 6টা। আচ্ছা, এখানে কি করে হলো? ও 3টে ছিল, 2 3 2 6। আচ্ছা, এখানে ওর আচ্ছা হ্যাঁ, ওখানে পাশাপাশি ওটা গুণ হয়। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখবো, এখানে দেখো NO3 দেখো ওখানে যেমন আছে এখানেও তো একসঙ্গে আছে না, আমরা তাহলে NO3 কে একসঙ্গে গুনবো। NO3 Ag এর সঙ্গে NO3 যেটা ছিল সেটা ওখানে তো একসঙ্গে, মানে ওখানে যেমন আছে এখানে তো তেমন আছে, তাহলে আমরা পুরো NO3 কে ধরে নেবো। NO3 6টা না, NO3 এখানে একটা ছিল, এখানে হলো কটা? দুটো। NO3 দুটো, NO3 একসঙ্গে নিয়ে তাহলে দুটো, তাহলে NO3 যদি দুটো হয় তাহলে এখানে NO3 কটা আছে? এখানে দুটো হবে। দেখেছি, এবারটা বুঝতে পারছেন। NO3 কটা আছে? একটা আছে, NO3 তো একটাই আছে। আমরা S নিয়ে আলোচনা করছি না, S নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে যেখানে চেঞ্জ করেছি। দেখো Ag এখানে দুটো ছিল Ag2S, আর এখানে Ag একটা ছিল, তাহলে সামনে 2 নিলাম। এখন এখানে সামনে 2 নিলাম, তাহলে প্রবলেম হয়ে গেল এখানে NO3 যেখানে একটা ছিল সেখানে NO3 কটা হয়ে গেল? দুটো। এখন এদিকে NO3 কোথায় আছে? HNO3, NO3 কটা? একটা, তাহলে ওখানে 2 নিয়েছি, মানে কি এখানেও 2 নেবো। কিন্তু কিন্তু সমস্যা হলো H কটা আছে? একটা, কিন্তু হলো কটা? তাহলে প্রশ্ন দুটো ছিল। ঠিকই আছে। এটা ঠিক হয়েছে। দুটোর মধ্যে একটা পারলে হবে না, পারলে পুরোটাই পারতে হবে, নাহলে হলো না। কি দেবো? দেড় দেবে তো, দেড় দেবে। আচ্ছা, পরেরটা, দেড় দেবে ও। পরেরটা হচ্ছে অর্জুন, বলো দেখি। অর্জুনই তো, ঠিকই বলেছি। আচ্ছা, অর্জুন দেখো এখানে বলেছে কি ড্যাশ KI প্লাস CL। আচ্ছা, এখানে আছে ড্যাশ KCl প্লাস I2। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে কে কটা আছে? এখানে কে কটা আছে? কোনো সমস্যা আছে? নেই। এখানে CL কটা আছে? এদিকে আর কোথাও CL আছে সমান সমান এদিকে নেই, এদিকে CL কটা আছে? তার মানে কি এখানে CL কটা করার প্রয়োজন আছে?
দুটো, তার মানে সামনে 2 নেবো। এখন যেই সিএল এর জন্য 2 করলাম, কে কটা হলো? দুটো। তাহলে কে এখানে ছিল কটা? একটা, তাহলে এখানে 2। হয়ে যাবে। এবার এটা ঠিক আছে। ঠিক আছে। চলবে? কথা তিনটে আচ্ছা, অরিত্র দেখো তো এটা বলতে পারো কিনা? তো অরিত্র লাস্টে এলো তো পরীক্ষা দিতে পারেনি, দেখি যদি পারে বলতে। ফার্স্টে 2 বসবে, কেন বসবে 2? এন এর 2, এন এ দুটো আছে, তাহলে ওখানে এন এর জন্য 2। তারপরে বলো। এখানেও 2 বসবে? ও বলছে তো এখানে 2 বসলো। আচ্ছা, কেন 2 বসলো? ওরম ভেবো না, ভাবো যে যেখানে তুমি বসালে সেখানে কার কি পরিবর্তন হলো। যেমন তুমি ফার্স্টে এখানে এন এ 2 দেখে দেখি এখানে দুটো এনে আছে, এদিকে তো আর এনে নেই, আবার এখানে শুধু একটা এনে, তাই এখানে তুমি 2 করার জন্য এখানে 2 বসালে। তাহলে যেই এন এর জন্য 2 বসালে দেখো ও দুটো হয়ে গেল, এইচ ও দুটো হয়ে গেল না? হয়েছে। তাহলে দুটো ও, আর এখানে কটা ও? দুটো। 4টে। চারটেও? এসো 4, 4টে। তাহলে দুটো আর 4 কটা হলো? 6টা। এখানে কটা আছে? আর এখানে কটা? তাহলে 4টে আছে, তাহলে 4 বাদ দিয়ে দাও, হাতে আছে দুটো। এখানে কটা আছে? একটা। তার মানে এখানে দুটো করার প্রয়োজন আছে। ও আমি দিয়েছি। ঠিকই বলেছিলে। আচ্ছা আচ্ছা, দাও দাও। এবার এবার আসবে এইচ এ। এখানে এইচ একটা ছিল, সামনে 2 নিচে, মানে কটা হলো? দুটো। দুটো। এখানে এইচ কটা আছে? টোটাল কটা? চারটে। শুধু ঘান এড়ে দিচ্ছে শুধু, বুঝতে পারছো না? চারটে। 4টে। তাহলে এখানে যদি 4টে হয়, তাহলে এইদিকে কটা হলো দেখো, 2 দুগুণে 4টে। বুঝতে পারলাম? আচ্ছা সায়ন, লাস্টেরটা বলো। আমি হ্যাঁ। আমি বলছি n2 আছে প্লাস এখানে h দুটো আছে, ওইদিকে h তিনটে আছে। এইচ কেন? তুমি এন দেখো না ফার্স্টে। আমি বলছি তো ওখানে n দুটো আছে, এইদিকে n তিনটে আছে, তাহলে এখানে এদিকে এর একটা আছে। এইদিকে 2 বছর, এইদিকে 3 বছর। হ্যাঁ, কত বলছি? এখানে n2 এর জন্য n2 আছে, তাহলে এখানে n কে দুটো করতে হবে, তাহলে 2 নিয়ে নিলাম। এখন দেখলো n কে যে 2 করলে n তো মিললো, কিন্তু এই 3টা ছিল 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6টা হলো, ওখানে 3 তাহলে এখানে 3 হবে। সব ঠিক আছে, শুধু একটা বলে ও সব ঠিক। এবার বক্সের জন্য তোমাদের একটু সুবিধা হয়েছে বেশি, হ্যাঁ দাদা আপন না দিলে পারতাম না। বক্স না দিলে একটু প্রবলেম হতো। তুই ভালো লাগে। হে ভালো মানুষ, দেড় দিবা একটা ভুল হলে। অপমান। ও দেড় নেবে, 1 নম্বরে কোশ্চেন ও দেড় নেবে। আরে না, ওইখানে যদি দুটো বলে একটা মিলে ফেলা দিবা, প্রথমে 4 পেয়ে গেছি 5 এ, তাহলে 5 5-এ 4 পেয়ে গেছো, আমি 5 এ 3 পেয়ে, আমি 5 এ খুব খুশি। দাদা ব্যালেন্স থাকতে বলে দিতে। ও তুমি লজেন লজেন আনছো না, খাতা দিয়েছি কি? তাহলে কথা হচ্ছে কেন তো? তুমি অঙ্ক পরীক্ষা ফুল মার্কস পেয়ে লাগিয়ে দাও। গরিব মানুষ, লজেন্সের বয়াম কিনতে হবে আবার। আরে তোমাদের তোমার পাশে বাড়ি হাকিম যে দুটো চেনে তো, আইফোন দোকানে কিনছো, যে করে একটু চাইলে হাইফোন দেখি। দামি জন্য টাকা আছে, আচ্ছা ও দাদা তুই তো আগে হ্যাঁ, হ্যাঁ। টাকা আছে, আর তো একটি চকলেটের জন্য টাকা নেই কেন? গরিব মানুষ, গরিব, মহা গরিব। আইফোন প্রতিটা এগুলো কি করে কিনতে পারছো? আইফোন কিনেছি নাকি আমি? কেন যে ভুলভাল কথা বললো? জমা দিয়ে এসেছি। আচ্ছা দরকার নেই। তোমাদের হচ্ছে প্রথম পরীক্ষা, আশা করি 9 পর্যন্ত হবে, আশা করছি, নাও হতে পারে, তোমাদের হয়তো 7 পর্যন্ত বা 6 পর্যন্তই শেষ করে দিতে পারে স্কুলে, তো আমরা 9 পর্যন্ত করব। তুমি একটা রোলেক্স ওয়াচ কিনবে, ঠিক আছে? ফালতু না বলে না, অঙ্ক করা শুরু করো। আচ্ছা নিচে করি 6.1 বার করো, পেজ নাম্বার 78। বইয়ের গুলো থাকছে কি সব দেওয়া আছে, কোথায় গো? বইয়ের গুলো ছাড়া শিক্ষক বইতে ওখানে যদি বক্স গুলো করে দিত না, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হতো। স্কুলে হয়তো বক্স দেওয়া থাকবে না। কষে দেখি
কষে দেখি না নিজে করি। বাহ, ঠিক আছে, ঠিক আছে। নিজে করি সরকার হাঁচি কাশি তো মরে গেলাম আমি। তাহলে তোমরাই জানো। ঘুমাবো না তো কি করবো? আমার সমস্যা সলভ করবো। মশা ধরবো? সকালে এসে তো বলতে পারলে না কি কি? কি রান্না করা? আসলে আমি একটা জিনিস দেখেছি যে তুমি তো ওই সময় বললে, আমি দেখলাম যে সকালবেলা আমাকে ঘুম ধরতে হবে 5টায়। 5টা থেকে আমি জেগে থাকি কষ্ট মষ্ট করে রাত 10টা পর্যন্ত। এই সন্ধ্যে 7টা থেকে এই 10টা পর্যন্ত বেকার। এই জেগে থাকাও যা না থাকাও তো আমার জন্য। তো আমি ওই ভেবেছি যে 8টার দিকে ঘুমিয়ে পড়বো, সামনে একটা এক্সট্রা ক্লাস করে দেব। দিয়ে ভোরবেলা 4টায় উঠবো, দাদা, হ্যাঁ 7 থেকে 10টা পর্যন্ত আমি এক্সট্রা ক্লাস করে তাহলে ঠিকঠাক হবে। আমার সমস্যা সলভ করে দিতে সলভ করা যাবে না, ও তুমি হ্যাঁ হ্যাঁ করে দিতে, বেকার বুঝতে পারতো না, ফালতু। আচ্ছা নিজে করে 6.1 কোশ্চেনে দেখো বলেছে যে আমরা বীজগণিতিক সংখ্যামালা লিখি ও পদগুলি খুঁজি। আচ্ছা প্রশ্ন হচ্ছে বীজগণিতিক সংখ্যামালায় না পদ থাকে। যেমন মনে করো একটা সংখ্যামালা লিখছি, বইয়ে যেটা দিয়েছে দেখো লেখা আছে 4x, এখানে কোশ্চেন নাম্বার দিয়ে আমি স্টার দিয়ে লিখলাম 4x, লিখে দিয়েছি না, কেন বকছো? আচ্ছা তাহলে 4x লেখা আছে, 4x তাহলে কি একটা হলো সংখ্যামালা, 4x টা কি হলো একটা সংখ্যামালা। এই সংখ্যামালায় পদ কটা? একটা। সংখ্যামালায় পদ একটা। আচ্ছা এই পদগুলো লেখার জন্য আগে একটু জিনিস শিখে নাও, সূচকের ওখানে একটু বলেছিলাম, আবার বলে দিচ্ছি। ধরো লেখা আছে 4x⁻3। এখানে 4টা কি বলতো? সহগ। 4টাকে কি বলা হবে? সহগ। এই x-টাকে কি বলা হবে? নিধান। আর এই 3টাকে কি বলা হবে? সূচক। সেম জিনিস, সূচক বা ঘাত। বুঝতে পারলাম? এখন এই যে নিধান যেগুলো হচ্ছে x, মানে x y z এই জাতীয় জিনিসপত্রগুলোকে আমরা বলবো কি? এগুলোকে বলে চলরাশি। এগুলো কি বলা হয়? চলরাশি। আর যেগুলো 1 2 3 4 করে মান দেওয়া থাকে সেগুলোকে বলা হয় ধ্রুবক। ধ্রুবতারা দেখেছো না এই কোনোদিন? ধ্রুবতারা একই জায়গায় থাকে না পাল্টে পাল্টে যায়? বলছে পাল্টে পাল্টে। ধ্রুবতারা একই জায়গায় থাকে না? তাহলে যে দুটো কথা বলতে ধরো 4x লিখলাম, তাহলে এখানে 4টা হলো কি ধ্রুবক, x-টা হলো চল, x-টা হলো, আর এটা হচ্ছে ধ্রুবক। ব্যাপারটা হচ্ছে ধ্রুবকের মান সবসময় নির্দিষ্ট থাকে। ধ্রুবকের মান সবসময় নির্দিষ্ট থাকে মানে কি 4-এর মান তো 4ই হবে। এখন মনে করো 4টে ঘোড়া বলি বা 4টে ছাগল বলি, সে 4ই বোঝাচ্ছে, তাই না? তাহলে 4 মানে 4ই হয়। কিন্তু এই যে x মানে আমরা কিন্তু জানি না, x এর মানে আমি যে কোনো সংখ্যা বসাতে পারবো, তাই x কে কি বলা হচ্ছে? চলরাশি, চলে বেড়ায়, এ স্থির নয়। x এর মান কি? স্থির নয়, চলরাশি। তাই সূচক, সূচক ওটা রাইট দিয়েছি, কিছু লিখিনি, ওটা x আর y ছিল। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো দিয়ে যখন আমরা সাজিয়ে লিখি না এরকম 4x + 2y + 1, তাই তো, এগুলোকে আমরা বলি কি? সংখ্যামালা। এগুলোকে আমরা কি বলি? সংখ্যা, মানে পুরো জিনিসটাকে আমরা বলবো কি? সংখ্যামালা। হলো সংখ্যামালার এই এক একটা অংশকে আমরা কি বলবো? পদ। সংখ্যামালার এক একটা অংশকে কি বলবো? তাহলে এখানে কটা পদ আছে? 3টে। বুঝতে পারলাম? আচ্ছা এবার কোশ্চেনে আসো। কোশ্চেনে বলেছে আমরা বীজগণিতিক সংখ্যামালা লিখি ও পদগুলি খুঁজি। তাহলে 4x লেখা আছে না? 4x এ কটা পদ আছে? 4x এ কটা পদ আছে? একটাই পদ আছে। তাহলে কি লিখবো? সংখ্যামালাটিতে আচ্ছা এখানে পদগুলি হলো লিখে শুধু আমরা 4x ই লিখবো, তাছাড়া কিছু নেই। কি হয়েছে? এই যে যেটা দেখতে পাচ্ছি এটাই পদ, এখানে একটা পদ আছে শুধু। তোমরা তো করে দিওনি, আমাকে নিজের কষ্ট করে করতে হয়েছে। কে করেছে? হবে, দেরি আছে, দেরি আছে, করবো করবো। ফোনের যা হাল এতে হবে না। আচ্ছা তুমি এটা বুঝতে পারোনি তো, আর দুটো অঙ্ক করে বুঝতে পারবো। এই ওইসব বাদ দাও তো, ফালতু কথা খুব বকে ফেলেছো। অঙ্কে আসো। বলছে আমরা বীজগণিতিক সংখ্যামালা লিখি ও পদগুলি খুঁজি। দেখো পরেরটা আছে কি 3x + 1, 3x + 1। বলো রিম্পি এখানে কটা পদ আছে?
দুটো পদ আছে। দেখো প্লাস, শোনো মাঝখানে যে প্লাস মাইনাস থাকে ওগুলোকে বাদ দিয়ে যে সংখ্যাগুলো পাই আমরা তাদেরকে আমরা কি বলবো? পদ। তাহলে এখানে পদ আছে কটা? তো এই লেখালেখি সেম হবে, আমি শুধু লিখি পদগুলি হলো 3x, 1। আচ্ছা একজন উত্তরের পেজ খুলে রাখো, উত্তর মেলাবো। ভুলভাল করলে তখন কে দেখবে? উত্তর হলো হুম দরকার নেই, বাদ দাও। কেন গো? টেস্ট নেই? আচ্ছা নিজে করে 6 পয়েন্ট করতে হবে না, নিজে করি। আচ্ছা 6 পয়েন্ট দিয়েছি কি একবার দেখি, একটা অঙ্ক দিয়েছে। বলছে এই বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদক গাছের মতো চিত্র একে পদ উৎপাদক দেখায়। ড্যাশের মধ্যে এই লেখাটা বোঝো, সংখ্যাগুলির পদগুলি হলো ওই লেখাটা লিখে নাও। কি পেজ নম্বর হয়েছে 78? নেই তো নেই। আচ্ছা এইটুকুনি হয়ে যাওয়ার পর আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে সদৃশ পদ আর অসদৃশ পদ। আমি তো আগে আসছি, আমি সাইকেলে হাওয়া দিয়েছি বলে দেরি হয়ে গেছে। শুরু আগে আসতাম, সাইকেলে হাওয়া দিচ্ছিল আমি পেয়েছি। আমি আজকে আঙুলই দেখবো, আমার কাছে আসছি সবার থাকে না এরকম খোপ কাটা। আমি আজকে ওরা আজকে করবো সে আসবে আমাদের কাছে হারপিক আছে, এই ছেল যে যাই করো খুব অল্প পরিমাণে করবা। ছাদে কি করবো? আচ্ছা হ্যাঁ ঘরের মধ্যে করবো না, খোলা যায় করবো। আচ্ছা দেখো, দেখে নাও দেখে নাও দেখে নাও, এই যে দেখে নাও। মনে করো একটা চলরাশি হচ্ছে এক্স, আর একটা চলরাশি এক্স ওয়াই, আর একটা চলরাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, আর একটা চলরাশি এক্স ওয়াই জেড। কত নাম্বার হলে বলতাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই জিনিসগুলোকে আমরা একত্রে কি বলছি? চলরাশি বলছি না? এদেরকে আমরা একত্রে কি বলছি? চলরাশি। এখন এর আমি সহগ লিখতে পারি, এমন করে 2 সহগ এর 4 এর 3 এর 5 সহগ হয়ে গেল। মানে এগুলোকে আমরা কি বলবো? সহগ হয়েছে। আচ্ছা এবার শুন, আমাকে যদি বলা হয় যে 2x এর আরো দুটো সদৃশ পদ লেখো, তাহলে আমাকে এর শুধুমাত্র সহগকে চেঞ্জ করতে হবে, শুধুমাত্র সহগকে চেঞ্জ করতে হবে। তাহলে 2x আছে, তাহলে আমি কি লিখতে পারি? 4x লিখতে পারবো। তাহলে 4x হলো কি একটা সদৃশ্য পদ। মানে সদৃশ পদ বলেছে, কি বললাম? সদৃশ পদ। সদৃশ মানে কি? যাদের চলরাশি সেম থাকবে, শুধুমাত্র সহগগুলো কি হবে? পাল্টে যাবে। ছোট বড় মাঝারি মাইনাস প্লাস ভগ্নাংশ যা কিছু হতে পারে।
বুঝতে পারলাম। আচ্ছা পরেরটা যে 4xy, তাহলে বিশ্বজিৎ বলো 4xy এর একটা বিশ্বজিৎ তোমার নাম, তুমি বলো। এই যে শুধু সহগ চেঞ্জ হবে, চার চেঞ্জ হবে, xy সেম থাকবে। যাটা বললে হ্যাঁ 6xy হয়ে গেল। আচ্ছা পরেরটা স্বর্ণদীপ বলো, এটার একটা সদৃশ পদ বলো। সদৃশপদ বলতে মানে একই রকম পদ, মানে যার চলরাশি সেম থাকে, শুধু সহগ পাল্টে যায়। সংখ্যাটা বলো তো। না পুরোটাই বলবা, কি লিখবো ভাবছি যে কোন সংখ্যা বলবো। আমি বলবো, তো রোল নাম্বার বলে দে। আমি বলবো না 7 7 x স্কোয়ার y, x2 না x স্কোয়ার y। আচ্ছা পরেরটা বলো সহিষ্ণু বলো, 5xyz এর একটা সদৃশ পদ বলো। 8xyz। আচ্ছা এখন একটা জিনিস তাহলে বোঝো, তাহলে সদৃশ পদ কাদের বলবো, যাদের চলরাশির অংশটা কি হবে, একই থাকবে, শুধু সহগগুলো কি হবে, পাল্টে যাবে বা আলাদা হবে, তাকে আমরা কি বলবো, সদৃশ পদ। এই একই ভাবে চলে আসে অসদৃশ পদ, একই ভাবে চলে আসে অসদৃশ। কেমন মনে করো আমাদের কাছে আছে মনে করো 2xyz, কি লেখা আছে 2xyz, বলা হচ্ছে এর একটা অসদৃশ পদ লেখো। তাই এর অসদৃশ পদ মানে সহগ গুলি মারো, সহগ নিয়ে কিছু যায় আসে না, শুধু চলরাশিটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে কি লিখবো, xyz xyz তার স্কয়ার, আবার স্কয়ার লিখতে হবে। মানে আমি স্কয়ার দিলাম, তুমি এখানে xyz এর উপরে m ও লিখতে পারতে, কোনো সমস্যা নেই। সহগ না বসলেও চলবে, তুমি সহগ বসো, সেম সহগ বসলেও চলবে, তুমি আলাদা সহগ বসলেও চলবে, কোনো প্রবলেম নেই। তাহলে কি করতে হবে? অনেক বড় একটা সংখ্যা, মানে এবিসিডি থেকে এ থেকে জেড পর্যন্ত দিতে হবে। হবে। ও দাদা বলো না, এটা এই ক্ষেত্রে তাহলে চেঞ্জ হলোটা কি? তুমি দেখো কি চেঞ্জ হলো, দেখো সহগের চেঞ্জটা কোনো ব্যাপার না, এখানে অসদৃশ পদ বলেছে, তার মানে সহগের চেঞ্জটা কোনো ব্যাপার নয়। অসদৃশ পদ মানে চেঞ্জ হবে কিসে, চলরাশির অংশে। কাজ কিসে চেঞ্জ হবে, চলরাশি। এখানে ছিল xyz, এখানে আছে কি xyz তার স্কয়ার, বুঝতে পারলাম। এখন আমি xyz এর শুধু x ও লিখতে পারতাম, চেঞ্জ হয়ে গেল চলরাশি, তাই তো, মানে চলরাশি চেঞ্জ করা নিয়ে কথা। দাদা আমাদের ভারত থেকে অপমান করছে, ওখানে আরে ভারত কবে বলছি যে ভারতে কি অপমান করার ক্ষমতা তো কারোর হয়নি এখনো, ওসব বাদ দাও। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি ছাগলের মতো কেন বকছো, তাহলে বলো দেখি একটা সদৃশ পদ বলো দেখি, বলো 4x² এর একটা সদৃশ পদ বলো। স্যার বলবো না স্যার ও পারবে পারবে। 6 আচ্ছা 6 তারপরে কি লিখবো, লিখেছে n স্কয়ার x x² স্কয়ার y। হ্যাঁ তাহলে সদৃশ পদ কাকে বলে, যার চলরাশি কি হবে, একই থাকবে, শুধু সহগগুলো কি হবে, পাল্টে পাল্টে যাবে। ঠিক আছে, খুব ভালো, ধন্যবাদ। চলে আসো পেজ নাম্বার 84, না পেজ নাম্বার 84-তে আছে। নিজে করে কি কেন, অনেকগুলো নিজে করেছিল যে একটাও করালো না। হ্যাঁ যাও 84, হ্যাঁ যাও 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 দৌড়াও। যাও কোষে দেখি 6.1, ব্যাগে ঢোকো। আচ্ছা হ্যাঁ লেখা আছে, ঈশানের সে আগেবারের মতো কাশি হয়েছে, ও আধ ঘন্টা ধরে কাশবে। ওরে বাবারে, আদাও খেতে পারবে না, আদা খেলে বমি হয়ে যায়। ও সবকিছুতেই সমস্যা। যাই হোক, আচ্ছা এখানে একের কোশ্চেনে বলেছে যে
বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। কি বলেছে? বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। এ বলেছে এক্স এর সঙ্গে ওয়াই যোগ, এক্স এর সঙ্গে ওয়াই যোগ, তার মানে কি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এগুলো 6 এ ছিল। এই যে সায়ন কুমার বলো, সায়ন হচ্ছে একের এফেক্টটা বলো। বলতে পারো না, অহনা বলো একের এফেক্টটা বলো। হুম, কি লেখা আছে? এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ, তাহলে বাকিগুলো বাড়ির কাজ থাকবে। বলো এ ও বি এর গুণফল মানে কত? এ বি। আচ্ছা, এর কত গুণ? তো 4 দিয়ে গুণ করলে কত হবে? 4ab। তার সঙ্গে কি করতে বলেছে? যোগ 7। ক্লাস 6 এ এগুলো তোমাদের ছিল। আচ্ছা, এই পাঁচে ছিল, যাই হোক ছিল একটা, যেরকম বলে দেয়া থাকতো আমাদের করতে হতো এইভাবে। এটাই তো উত্তর, এগুলোই উত্তর ছিল 6 এ। একদম কথায় লেখা থাকে আমাকে বীজগণিতের সংখ্যামালাগুলো তৈরি করতে হয়। অরিত্র বুঝতে পারলাম? হ্যাঁ, জোরে বলো। পি এর দ্বিগুণ, তো পি কে 2 দিয়ে গুণ করবো 2p। আমাকে এই অঙ্কে গোপাল গড়াইছে 2 নম্বর ছিল, কত 3 নম্বর ছিল, দুটো দিছে, দুটোরই আমাকে একটাই 2 নম্বর দিছিল। ওরে সাও, এই যে আবার 15 নাম্বার হবে, 15 16 হয়ে গেছে, দুপুর থেকে 16 হচ্ছে। চলবে, এরকমই তো চাই। গুড বয় ছিল তো। ভালো করে দেখি তো, চেক করে তো। ওই যে যা ভাই হবে সেই ছেলে কবে কবে না বলে নাম্বারে বলে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, 2 এর এ কি বলেছে? নিচে দেশলাই কাঠির প্যাটার্ন দেখি ও ছকে লিখি। আচ্ছা, দেশলাই কাঠির প্যাটার্নে আসি। প্রথমে দেশলাই কাঠিটা এমন আছে, এগুলো ছাই না, এগুলো প্যাটার্ন। যে ছাই, বাইরে এগুলো বাথরুম করতে গেলে সারা পৃথিবী ভাসিয়ে দেবে, এত সময় লাগছে ওদের। ডিসপ্লেকারের মাথা আগুন তো। তাহলে বাথরুম ঠিক আছে। তাই তো মনে হচ্ছে। ওরা বলে সবাই মিলে একসাথে বাথরুমে ঢুকেছে। না এত সময় ধরে যদি বাথরুম করে, তাই তো মনে হচ্ছে। তোমার বাথরুম থাকবে। তোমার ফিনাইলে পয়সা পেলে বাথরুমে যাবে। আচ্ছা, যাই হোক, এই শোনো, এখানে কোশ্চেনে একটা কথা বলে দিয়েছে যে, দেখো নিচে বলে দিয়েছে, একটা ছক দিয়েছে নিচে। নিচের ছকে কি বলেছে? উপরে দেশলাই কাঠি দিয়ে তৈরি প্যাটার্নের সংখ্যা, দেশলাই কাঠির সংখ্যা। আসো আসো, আর সিম্পল এটা। এই যে এই পুরোটা বলতে একটা প্যাটার্ন। লিখে দিন না। কি করলি এটা? এই বলি। আরে না, আমি বলবো না, বলিস না। না, তুই ওটা ওটা কথা বলবি, উল্টো আলটা নাই। আমি জানি। তোমার কি মনে হয় এটা টয়লেট আলোচনা করবা? ওই সব দিন যা করেছো করে ফেলেছো, কি দরকার ফালতু জিনিস আলোচনা করার? ফালতু না, বাইরে গিয়ে বাথরুম করছে, এটা ফালতু না, আমরা আলোচনা শুনবো তোমার। ফালতু, খুব ভালো কাজ করেছে। এই শোনো, এখন কোশ্চেনে বলেছে প্যাটার্নের সংখ্যা আর কাঠির সংখ্যা হয়েছে। প্যাটার্ন মানে যে ছবিগুলো আঁকা আছে, তাহলে প্রথম যে ছবিটা আছে, প্রথম ছবিতে কতগুলো কাঠি আছে দেখি। প্রথমে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে যদি প্যাটার্ন একটা থাকে তাহলে কাঠির সংখ্যা 7, তাই তো? এখন প্যাটার্ন দেখো এখানে 2টো আছে, এখানে কাঠির সংখ্যা কত? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এটা তো আগের প্যাটার্ন, প্রথম প্যাটার্নেই ছিল, এটা তো প্রথম প্যাটার্নেই ছিল। এবার দ্বিতীয় প্যাটার্নে কটা ভালো দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা, তার মানে কি 7 ছিল, এখন কত হলো? 12। কত যোগ হয়ে 12 হলো? +5 হয়ে 12 হলো। পরের প্যাটার্নে আসো, দেখো পরের প্যাটার্নে যে দুটো বক্স আছে, এই দুটো বক্স এখানেই আছে, আছে না? তাহলে এখানে কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা।
12টা মারা গেছে ছিল, এখন নতুন কটা কাঠি জুড়লো, 1টা 2টো 3টে 4টে 5টা, তার মানে এখন হলো 17টা। তার মানে একটা জিনিস বুঝতে পারছি যে আগের প্যাটার্নে যতগুলো ছিল তার সঙ্গে 5টা করে কাঠি বেশি জুড়ছে। কি বুঝতে পারলাম? আগের প্যাটার্নে যতগুলো ছিল তার সঙ্গে 5টা করে কাঠি বেশি জুড়ছে। তাহলে এইভাবে এই তোমার নাম কি যেন ভুলে গেছি, অর্পণ। তাহলে এখানে যদি 17টা হয় এরপরে কতটা হবে? কটা জুড়বে এর সঙ্গে? কটা কাঠি জুড়বে? 2টো কাঠি জুড়বে? পারবো। আরে না গো, 7টা থেকে 12টা কটা কাঠি জুড়ে এসছে? গোল করে দিলাম, তাও তুমি কোথায় আছো? 22 আবার কটা? হ্যাঁ, তাহলে 12 থেকে 17 কটা কাঠি জুড়ে এলো? 5টা কাঠি। তাহলে 17 থেকে পরের সংখ্যাটা কত জুড়ে আসবে? আবার ভাবতে বসে যাই, 5টা জুড়েই তো আসবে। কত হবে? কোনো কর কোনো আরো ছাদ পর্যন্ত হাত টিকে দাও তুলে বলো। আরে ভগবান কর দিয়েছে, কর গোনো দে বলো, ফালতু বকে বলো। 22। এই তুমি বলো, এই যে লাফাচ্ছ সোম, 22-এর পরে কটা হবে? 5 যোগ করতে হবে। তুমি ছাগল না, কটা হবে জিজ্ঞাসা করলো, 5 যোগ করতে হবে বলো। দাঁড়াও, 27। আচ্ছা বইতে বোধ 10 পর্যন্ত আছে না, পরে অনেকগুলো করতে হচ্ছে, ওই 7 পর্যন্ত বলেছে করে নাও। পরেরটা 32। আচ্ছা অর্জুন বলবা, অর্জুন বলো, এখানে যদি 7খানা প্যাটার্ন থাকে তাহলে কতগুলো হবে? স্যার বলবো? পারবো। দেখেছো কটা থাকে বললাম, তুমি 32 সময় 5 যোগ করতে হবে বললে, আর যখন বলে কি করতে হবে তখন বলো 7 দিয়ে অন্য একবার উত্তর বলে দাও। হ্যাঁ বলেই দিছিলাম, তা উচ্চারণ হয়নি। তা 5 যোগ করো, ভগবান কর দিয়েছে, কর গুণ না, তুমি ভাবছো কি? পারবো। স্যার বলবো? এর মাথা নাড়াচ্ছে। 37 তারপরটা 47। তুমি না ভাবতে বসেছো ওখানে, তো 5 যোগ করতে হবে নিজে বলে, তা কর করে 5 যোগ করে ফেলো। আরে ব্রেকফাস্ট করাবা। ব্রেকফাস্ট? ও ওই পাশের বাড়ির বাসন থেকে একটা বাসন হয়েছে, এমনি সেটা কি দাদার মা? সরি। ব্রেক মানে বিরতি, আর ফাস্ট মানে হচ্ছে উপোস। তাহলে আমি তো এমনি ব্রেকফাস্ট করাচ্ছি। ফেস্ট হয়, ফেস্ট মানে উপর। ও ব্রেকফাস্ট, হ্যাঁ ও তাই হোক। শুধু ফেস্ট মানে উপর। ও আচ্ছা, ব্রেকফাস্ট। আমরা ব্রেক নিয়ে ফেস্ট করবো, কোনো চাপ নেই। এই শোনো, তাহলে রিমিকে এটা আদৌ বুঝতে পারলে? তাহলে এখানে যদি 8 হতো তাহলে এখানে কত হতো? খুব কথা বলে কাকে বললি? সকালবেলা উঠে তাড়াতাড়ি চু চু চু, হ্যাঁ 42 হতো। তাহলে অহন বুঝতে পারোনি না, পেরেছো? আচ্ছা এরপরে বিয়েরটা বাড়ি থেকে করে আনবা, পরের পেজ নাম্বার 85 এই বিয়ের গুলো করে আনবা, অবশেষ দেখেছো? আজ আচ্ছা 3-এ চলে আসি, দেবো 3-এর কোশ্চেনে কি বলেছে দেখো। স্যার শুধু বিয়েটা হ্যাঁ 1-এর বি যেটা আছে ওটা। আজকে সংস্কৃতি আছে। তোরা বলতে হবে। 3-এর কোশ্চেনে বলেছে, বড় কোশ্চেন পড়ো। আচ্ছা বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদকের গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেক পদের উৎপাদকগুলি আনন্দের সঙ্গে দেখায়, এবং বলেছে যে প্রত্যেকে কটা করে পদ আছে সেগুলো লিখতে হবে। ঠিক আছে, এবার এই যে বিষয়টা আছে না, যে উৎপাদক দেখায়, এই উৎপাদকটা খুব বাজে জিনিস। এখানকার উৎপাদকগুলো কদম ফুলের মতো হয়, মানে শেষই হয় না। যাই হোক টেস্ট তো নিতে হবে, একটু দেখাতে হবে ওই জন্য। তাহলে 5-এর আমি করাচ্ছি হচ্ছে এটা, সরি 3-এর এ করাচ্ছি। সবার প্রথমে এখানে 5x লেখা আছে অরজি, তাহলে এখানে কটা পদ আছে? একটা পদই আছে, 5x নিচে একটা পদ। তাহলে 5x কে না আমরা ভাঙবো, 5x কে আমরা ভাঙবো। এবার এখানকার উৎপাদক না ওই সেই সিঁড়ি ভাঙে হয় না, এখানকার উৎপাদক হচ্ছে কদম ফুল বানিয়ে হয়। যে অ্যারো দিতে হয়,
গোল করে আনে আনে শিখায় আমি জানি এটা দেখেছো বকে বেশি শিখেছিলাম করে কম বকো। করেছিলাম। আচ্ছা এখানে 5x আছে, তাহলে সর্বপ্রথমে 5 কে ভাঙবো, তাহলে 5 কে ভাঙলে কোন কোন দুটো সংখ্যা পাওয়া যাবে? উৎপাদক কি কি পাওয়া যায় 5 এর? 3 আর 2 আহারে 5 কে ভাঙলে 1 আর 5 পাওয়া যায়, তাহলে 1 আর 5 হয়েছে। এবার x কে ভাঙো, x কে ভাঙলে কি পাওয়া যায়? x ই পাওয়া যায়। শুধু x পাওয়া যাবে, হলো। এখন এগুলোর মধ্যে আবার ইন্টারনাল গুণ করতে হবে, মানে আমি যদি এখান থেকে দেখো 1 দিয়ে x কে গুণ করো তাহলে 1x হয়, কোনো প্রবলেম নেই। 5 দিয়ে x কে গুণ করো 5x হয়, তার মানে 5x এর উৎপাদকের সংখ্যা কত হলো? 4টে, 1 5 x আর 5x হয়ে গেছে। তাহলে এখানে হস্যু দিয়ে কি উত্তর লিখবা? হস্যু। এই তো ছিল। খুব ইজি, খুব ইজি। আমরা করেছিলাম এটা হ্যাঁ হ্যাঁ 5 এ খুব সহজ, করো। খুব সহজ। আচ্ছা এখানে উত্তর আমরা লিখবো যে 5x এর উৎপাদকগুলি হলো, তাহলে 5x এর উৎপাদক কি হলো? 1, 5, x, 5x এর উৎপাদক, এবং এখানে কত পদী সংখ্যা, তাই কি লিখবো? এটি আরে চ্যাপ্টারটা ভালো করো এক পদী সংখ্যামালা হয়ে গেছে। স্যার এটা কি করে বুঝলেন এক পদ সংখ্যা হবে? তুই তো নিজেই একটু আগে বলে 5x এক পদী, কটা পদ আছে 5x সংখ্যামালায়? 5x যে সংখ্যামালাটা দিয়েছে কটা পদ আছে? একটা তাহলে এক পদী, ও দুটো থাকে তাহলে দ্বিপদী, আর তিনটে থাকলে বহুপদী, 3 বা 3 এর বেশি থাকলে বহুপদী। আচ্ছা তাহলে অরিত্রার এগুলো কি করা হয়ে গেছে আগে? বাহ খুব ভালো। আচ্ছা 3-এর বাকি অঙ্কগুলোতে তোমাদের আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের এই কদম ফুল বানানোর দরকার নেই। 3-এর বাকি অঙ্কগুলোতে এইভাবে উৎপাদক গুলোকে তোমাদের আনার আপাতত প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র এখানে এটা কত পদী সংখ্যামালা সেটাই উত্তরে করবা, কারণ এর পরে যেগুলো আছে সেগুলো উৎপাদকে ভাঙা অনেক বড় বড় হবে, সুতরাং অত কষ্ট করে করতে হবে না। এইভাবেই করবো আমি হ্যাঁ যেরকম আমি বিয়েটা কি করে করবো আমি সেটা বলে দিচ্ছি। 3-এর বি লেখা আছে কি 7 প্লাস 2x প্লাস x স্কোয়ার। বীজগাণিতিক সংখ্যামালাটিতে পদ আছে, আচ্ছা না কত পদই বলেছে, তাহলে বীজগাণিতিক সংখ্যামালা টি। আচ্ছা এখানে কটা পদ আছে? তাহলে এক পদই কি দ্বিপদী? ওটাই তো বলছি, এখানে পদ কটা আছে? 3টে, তাহলে লিখবো কি বহুপদী সংখ্যা। ও বুঝেছি। ও বাবা এটা জানো একটু বললে হয়ে যাবে। এটুকুনি করবে, এই ভাঙাচোরা গুলো করতে হবে না। স্যার এভাবে কোনো নাম্বার দেওয়া দাও পরীক্ষায় পরীক্ষাতে শোনো পরীক্ষাতে না এরকম উৎপাদক দেবে না। আর এমনি কি বলতো এখানকার কিছু উৎপাদক আছে অনেক বড় বড় হয়, যেমন এইখানকার একটা অঙ্ক আছে আমি বলছি, ওই এফ এর অঙ্কটা, না এফ না এই জি এর অঙ্কটা বিরাট বড় হবে। দরকার নেই, বাদ দাও, শুধু আপাতত তোমরা হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক তো থাকবে, শুধুমাত্র তোমরা সংখ্যামালাটি কত পদী সেটা লিখবা। কোনটা? বহুপদী হবে জেডটা জি এর অঙ্কটা, জি এটা দুটো পদ আছে তাহলে দ্বিপদী। দ্বিপদী। আমি এই xy কে ধরে না দাদা, হ্যাঁ বলো, xy কে তো ধরে না। এক্স কে ধরে না কেন? তুমি তো এটা কই ধরিনি আমি? xy কে ধরে না। এক্স ওয়াই এটা তো একটা পদ। না, বিয়েতে 3টে পদ, জি 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 এটাই দুটো পদ, এক্স ওয়াই একটা পদ আর 2x স্কয়ার ওয়াই স্কয়ার একটা পদ। হ্যাঁ মানে প্লাস মাইনাস বাদে যতগুলো থাকবে ততগুলো পদ। এটা কি? হুম এটা কি? বহুপদী। না না ওটা না, এই যে 7 প্লাস 2x প্লাস এক্স স্কয়ার x স্কয়ার তার পাশে বীজগাণিতিক। ওরে বাবা
বীজগাণিতিক। আমার হাতে লেখা খুব উন্নতি হচ্ছে। তোমাকে দাদার হাত লেখা নোবেল দাও। ও নোবেল না বল গীতার জন্য দেবো সব লেখা দেখবি বলছি কি? হ্যাঁ 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 বলো। চারের কোশ্চেন, চারের কোশ্চেন, পেজ নাম্বার 85, পেজ নাম্বার 85, চারের কোশ্চেন গুলো বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। কি বলেছে? ধ্রুবক পদ ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। তাহলে দেখো দেখো 4-এর এ, 4-এর এ কোশ্চেনটা কি লিখেছে? 2x + 3y। তারপর কি লিখবো? বীজগাণিতিক বৈদিক কি বলে গেছে? ও আমি ভুলে গেছি। বীজগাণিতিক সংখ্যামালাতে থাকা সহগগুলি হলো আচ্ছা, সহগ কাকে বলে বলেছিলাম? চল মানে xy z এর আগে বাঁদিকে যে সংখ্যাটা থাকে তাকে আমরা কি বলি? সহগ। ঠিক আছে, তাহলে এখানে x এর আগে সহগ কত আছে? 2, দুটো না 2। আর y এর আগে সহগ কত আছে? 3। তাহলে এখানে সহগগুলি হচ্ছে 2, 3 হয়ে গেল। বিশাল সহজ। আচ্ছা, এবার চলে আসবো হচ্ছে 4-এর f। 4-এর f লেখা আছে x/2 + 4। তাহলে একই রকম বীজগাণিতিক সংখ্যামালাতে থাকা সহগগুলি হলো, ওগুলো তোমরা লিখে নাও। লিখতে তো তোমাদের হবেই, ও করে লাভ নাই। তো শেষ হয়ে গেলেই তো ভালো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি জানো না স্বর্ণদীপ? তুমি জানো না, ওই জন্যই চুপ থাকলো। তাহলে স্বর্ণদীপ বলো, x/2 + 4 এই সংখ্যামালাটিতে প্রথমত সহগটা কত? ওই তো বলছে x/2 আছে না, ও না পারলে বলবে তুমি। কত? বাই আকারে লিখবা। x/2 কি করে হলো? x তো সহগ না, x তো চল। x/2 এর সঙ্গে কত গুণ আছে বলো? বলো। হয়নি, অরিত্র বলো। হয়নি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 আর 4 কেন কাটবো? খুব শখ হয়েছে না, কাটাকাটি হয়নি। অরিত্র বলো, এখানে সহগ কত? ওকে একটু সুযোগ দাও, তারপরে ডিম্পি বলো। আচ্ছা থাক, রিম্পি বলো। 2, 4। তুমি আঙুল খেয়ে ফেলবা তো, বলো। ওরে না, এখানে 4 তুমি বলবা, বলো। না, এখানে 4টা সহগই না, 4 সহগ নয়। কেন? 4 এর সঙ্গে কোনো চলরাশি গুণ আছে? তাহলে 4 তো হিসাবে আসছে না। এবার আছে হিসাবে x/2 আছে। কি আছে? x/2। এর মানে হচ্ছে 1/2 গুণ x। x/2 মানে 1/2 গুণ x। টা উপরে 1 এর সঙ্গে গুণ হয়ে গেলে x/2 হয়ে যায়, তাই তো? তাহলে এখানে সহগ কত আছে? ওটা উময়গয়, তুমি উময়গয় লেখো। আচ্ছা বলো, তাহলে এখানে এই x/2 এর সহগ কত আছে? 1/2। x এর সঙ্গে যেটা গুণ আকারে আছে সেটাই হচ্ছে সহগ।
4 কোন চলরাশি এক্স ওয়াই জেড এমন কোন চলরাশির সঙ্গে কি গুণ আকারে আছে? না, তাহলে ওটা সহগ না, ওটা এমনি ধ্রুবক পদ ওটা। যদি কোনো চলরাশির সঙ্গে থাকে তাহলে সেটা তাহলে ওটা সহগ। আর যেগুলো চলরাশির সঙ্গে গুণ আকারে থাকে না তাহলে এই পদগুলোকে আমরা কি বলবো? ধ্রুবক পদ। কি বলবো? ধ্রুবক পদ, একদম। হ্যাঁ বলো। না না এগুলো টুকবা কেন, এতে এমনি দিয়েছি, টুকে নেই, কি হয়েছে? আচ্ছা এবার 4-এর এফ হয়ে গেল, 4 আর করাবো না, এবার 5-এ চলে আসতে হবে। নিচের বীজগণিতিক সংখ্যামালায় এক উৎপাদক যুক্ত পদ এবং পদগুলির এক্স এর সহগ লিখি। 5-এ চলে আসি। 5-এর কোশ্চেনে ভালো করে পড়ো যে নিচের বীজগণিতিক সংখ্যামালায় এক্স উৎপাদক যুক্ত পদ এবং পদগুলির এক্স এর সহগ লিখি। তার মানে প্রথমে দেখো লেখা আছে ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই স্কোয়ার। বীজগাণিতিক সংখ্যামালাটিতে এক্স যুক্ত পদ হলো এটা এবং এক্স এর সহগ হলো এটা। আচ্ছা তাহলে দেখি এবার হচ্ছে সজনু বলো ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই স্কোয়ার বীজগাণিতিক সংখ্যামালাটিতে এক্স যুক্ত পদ কোনটা? ওয়াই কিউব এক্স, এই পুরোটা একটা পদ, তাহলে কি লিখবো? এক্স যুক্ত পদ হলো ওয়াই, আচ্ছা ওয়াই 3x, ধন্যবাদ। তাহলে এক্স যুক্ত পদ হলো এটা। আচ্ছা আমি এমনি দাগ দিয়েছি। পরেরটা হচ্ছে এক্স এর সহগ, তাহলে এখানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ, এক্স এর সঙ্গে দেখতে পাচ্ছ না, চশমা পড়বা? এক্স এর সঙ্গে কত গুণ আছে? তুমি দেখো কিন্তু ভুলভাল বকছো। ওয়াই 3 আছে বা ওয়াই কিউব আছে, এক্স এর সঙ্গে ওয়াই কিউব আছে, তাহলে এক্স এর সহগ কত? ওয়াই কিউব। কি কি হয়েছে? এই দাঁড়াও, ও কি বলছে শুনতে পাচ্ছি। বি 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 তো নেই, বি কোথা থেকে এলো? কোন দিকে? তুমি এখন ওই দিকে ঢুকছো? এতক্ষণ কোথায় ছিলে তুমি? এতক্ষণ ছিলে কোথায়? বাবা ওটা, তাও তো ওখানে ওয়াই নেই, ওদিকে বি এর সঙ্গে কোনো ওয়াই নেই তো। ওখানে লেখা আছে 7 প্লাস 2x প্লাস x স্কোয়ার। এটা 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 লেখা আছে বহুপদী। আচ্ছা 3টে পদ থাকলে তোমরা ত্রিপদীও লিখতে পারো। 3টে পদ থাকলে ওটা ত্রিপদী হবে। হ্যাঁ 3টে পদ থাকলে ওটা ত্রিপদীও আমরা বলতে পারবো। আচ্ছা তোমাদের বইটা একবার দাও একটা জিনিস তোমাদের বইতে কি বলেছে একবার দেখে নি। হ্যাঁ ও তোমাদের বইয়ে 82 পেজ বার করো, তোমাদের বইয়ের 82 পেজ বার করো। 82 পেজে দেখো দুটো, একটা ছেলে একটা মেয়ে অঙ্ক করছে বোর্ডে, তার উপরে দেখো নীল কালি দিয়ে লেখা আছে একটা জিনিস, আর তার উপরে দেখো লেখা আছে এদের বহুপদী সংখ্যা বলে, আছে না? ওই নীল কালি দিয়ে লেখা আছে না উপরে এদের বহুপদী সংখ্যা বলে, 82 পেজে একদম উপরে। তার নিচে তো একটা লাইন লেখা আছে লাল কালি দিয়ে, কি লেখা আছে? তাহলে একপদী, দ্বিপদী, ত্রিপদী ও বহুপদী, তার মানে একটা থাকলে একপদী, দুটো থাকলে, তিনটে থাকলে ত্রিপদী। তাহলে আমরা যেটা বহুপদী লিখেছি, না ত্রিপদী বা লেখা আছে ওখানে না, তাহলে 3টে পদ থাকলে কত পদী হবে?
ত্রিপদী, তার মানে এটাকে আমরা বহুপদী লিখতে পারবো না, কারণ এখানে কি লিখতে হবে আমাকে, ত্রিপদী। তাহলে ঈশান তুমি অনেক কষ্ট করে বুঝেছো ঠিকই, কিন্তু এটা ত্রিপদী হবে। ভালোই হলো, এর জন্য আমরা একটা হল দিতে পারলাম। ত্রিপদী, তিনটে পদ থাকলে কি গো, তো তোমার কষ্ট হচ্ছে কেন? মাথায় ঢুকছে না পড়া। ও তুমি আসবে না, ওর পড়ায় মাথায় পড়া ঢুকছে না। খেয়ে আসুনি না? তো তোমার মাথা, ও আচ্ছা। এই যে ঘুমন ম্যাডাম, ঘুমন স্যার, তোমার নাম কি? তোমার নাম তো সোহম। হ্যাঁ হ্যাঁ করে ফেলো। আমরা যে সব কথাগুলো বলি লালা এর নাম ধর বললাম ধর পড়ায় একটা এরকম ওয়ার্ড ধরুন এই পড়ায় একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা মুখস্থই হতে চাই না কেন, কিন্তু এই সব ওয়ার্ড সহজেই মুখস্থ হয়ে যায়। এখানে ইন্টারেস্ট আছে ওখানে নেই, এখানে ইন্টারেস্ট আছে ওখানে নেই। টেস্ট আছে, ইন থেকে ইন বাদ দিলে ইন্টারেস্ট থেকে বিষয়টা কি বলতো, এদের টেস্ট আছে। আমাদের মস্তিষ্ক না সবসময় আরাম আরাম চায়, আনন্দ চাই। ব্রেন দাদা শোনো, দীপের হোল স্কয়ার মুখস্থ হবে, কিন্তু হোল স্কয়ার অঙ্ক মুখস্থ হবে না দীপের। এই তো মুখস্থ সমস্যা, বুঝতে পারলাম। আমাদের মস্তিষ্ক সেটাই চায় যেখানে সে আনন্দ পায়। দীপের হোল স্কয়ার যদি বলছি হোল স্কয়ার কিন্তু হোল স্কয়ার। আচ্ছা খুব ভালো হয়েছে। আচ্ছা 5-এর হচ্ছে এফেক্টটা করি, 5-এর এফ, 5-এর এফে বলেছে 15x y টু দি পাওয়ার 4, আচ্ছা y এর মাথায় 4 মাইনাস 14, এই বীজগাণিতিক সংখ্যামালাটিতে x এর, আচ্ছা x যুক্ত পদ হলো এটা, আর তার সহগ হলো এটা। বলো, অহনা বলবা, এই সংখ্যামালাটিতে x যুক্ত পদ কোনটা? x যুক্ত পদ, আচ্ছা পদ মানে এই পুরো জিনিসটাকে আমরা একটা একটা করে পদ বলি। x যুক্ত পদ কত? 15x y টু দি পাওয়ার 4। তাহলে এই যে পদটা আমি লিখলাম, এই পদে x এর সহগ কত? ভালো করে বুঝবে, x এর সহগ বলেছে মানে কি, x বাদে যতটা আছে পুরোটা। x এর সহগ মানে x বাদে যতটা আছে পুরোটা। ঠিক, 15y টু দি পাওয়ার 4। তুমি নিজে খাটনি করবে না, আমাদের দিয়ে খাটনি করাচ্ছো। ও স্যার বলো, যদি আমাদের ভাগ দিয়ে দাও, ভাগ সব জানতে হবে। ওই যে আগে লিখে দিয়েছি, 15 এতে লিখে দিয়েছি, সেম লেখা হবে। দাদা এক্স টা বাদ দিলেন কেন? এখানে বলেছে x এর সহগ, তাহলে x এর সহগ x এর সহগ কি করে হবে? x বাদে বাকিটুকুনি x এর সহগ হবে, তাই না? হুম, ও স্পেশাল আর এটা স্পেশাল ঘুটু নিয়ে আসবো তার কটা। স্যার এখানে এই দুটো বলছে স্যার এখানে এক্স দুটো যাচ্ছে আরে গুদারা দুটো এ আস্তে আস্তে আস্তে, শোনো শোনো শোনো, x যুক্ত পদ মানে হচ্ছে, দেখো প্রথমত তোমাকে পদ চিনতে হবে। পদ মানে হচ্ছে প্লাস মাইনাস বাদে যেগুলো আছে প্রত্যেকটা একটা একটা পদ। এখন x যেখানে আছে সে হচ্ছে x যুক্ত পদ হলো। এবার x এর সহগ মানে কি, x বাদে এখানে বাদ বাকিটুকুনি সহগ। তাহলে এই x বাদ দাও, তো শুধু y কিউব হলো, তাহলে y কিউবের সহগ। এইটার উত্তর তো এখানে হচ্ছে ওইটাই তো এক্সট্রা তুলে দাও 400 কেন? এক্স হচ্ছে হ্যাঁ এইটুকুনি বসবে, এই যে এই হলো পর্যন্ত একই বসবে, শুধু এইটা আলাদা, এটা আলাদা হবে, আবার এখানে y কিউবটা আলাদা হবে, তাছাড়া সব সেম। ও
x যুক্ত পদ হচ্ছে ওখানে 15x y⁴ আর x এর সহগ হলো y³ ওখানে কি যুক্ত পদ লিখবো দাদা? হুম কি যুক্ত পদ লিখবো? কি যুক্ত পদ কেন x যুক্ত পদ কোশ্চেন পড়োনি কোশ্চেনে তো x যুক্ত পদই বলেছে ওখানে তো কি লিখতেই পারতাম y এর কিউব আছে তো আমার x এর সঙ্গে গুণ আছে কি y³ তাহলে y³ হচ্ছে সহগ ড্যাশ ড্যাশে লেখা আছে বোকাদের মতো প্রশ্ন করবো না ওই দেখো আগে লেখা আছে ওই লেখাটাই হবে আচ্ছা কোশ্চেনে দেখো কিন্তু প্রত্যেকটাতেই বলেছে কিন্তু x যুক্ত পদ সুতরাং লেখা পুরো সেম হবে কোনো চেঞ্জ নেই শুধু সংখ্যাগুলো উত্তরগুলো আলাদা একদম শুধু নিচে আচ্ছা 6 এরটা না না 6 এর কোশ্চেনটা নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি 6 কোশ্চেনে কি বলেছে ভালো করে পড়ো পরে ঢুকবা নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি আচ্ছা দেখো মানে টুগুলো আলাদা করে দিতে হবে তাই তো না না আমি বলছি এটা কি একটা গোটা হ্যাঁ গোটা একটা অঙ্ক এই 37 মানে একটু দাঁড়াও তো হ্যাঁ কি মানে 36 37 আবার কি জিনিস আচ্ছা 6 এর কোশ্চেনটা সদৃশ পদ একটু আগে বললাম দেখো 6 এর কোশ্চেনে প্রথমে বলেছে যে নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ পদ ও কোনগুলি অসদৃশ পদ তা না সদৃশ পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি তাহলে প্রথমে কত লেখা আছে একটা সংখ্যা লেখা আছে কত 2x বীজগাণিতিক সংখ্যা মানে কত লেখা আছে 2x তাহলে 2x এ চল কত আছে এক্স তার মানে কি যে সকল সংখ্যাগুলোতে শুধুমাত্র চল হিসেবে x আছে তারা হচ্ছে 2x এর সদৃশ পদ হবে তাহলে সায়নের থেকে শুরু করব তাহলে সায়ন বলো 2x এর সদৃশ পদ খোঁজো ওখানে অনেকগুলো সংখ্যা দিয়েছে বাকিরাও খোঁজো সবাইকে জিজ্ঞাসা করবে একটা একটা করে কি বললে তুই এক্স এর সদৃশ পদ মানে মানে বলে দিয়েছি তুমি শোনোনি চুপ থাকো তাহলে মানে ঢুকতে না আরো x y সায়ন বলবে বাকিরা খোঁজো সদৃশ পদ মানে আমি বলেছি যে হ্যাঁ একটা হবে -5x -5x হচ্ছে একটা সদৃশ পদ একটা বলো স্যার আচ্ছা দীপ বলো তো -5x x এর সদৃশ পদ কেন হলো কারণ তুই ওটা ছোট বাট বড় বাট ফালতু ওটা মিডিয়াম কারণ এখানে চল হিসেবে কি আছে এখানেও চল হিসেবে শুধু xই আছে চল সেম থাকলে তাদের আমরা কি বলি সদৃশ পদ আচ্ছা স্যার 15 এক্স স্কয়ার হলো তো না এখন x না ওই অহনা বলো তো -5x এর পরে আর কি আছে 3x তাহলে 3x তারপরে কি আছে আর তাই পারছি ওই লাইনের মধ্যে খোঁজো দেখো 3x লেখা আছে বইয়ের মধ্যে দাগাবো না বইয়ে দাগালে পরে করতে পারবে না কিন্তু আর আছে না নে আর নেই আচ্ছা স্যার ওয়াই এর আচ্ছা এমনি বলো লাস্ট টাইম বলছি টাইম নিয়ে কিন্তু আলোচনা যেন না হয় এ বাইরে কি তোমার ভালো লাগলো তুমি ভালো না লাগলো তুমি বাড়ি চলে যাও কোনো আপত্তি নেই আমার চলে যাও বাড়ি চলে যাও এখানে ঘড়ি সম্বন্ধিত কোনো কথার জন্য বলা না হয় মনে থাকে চলো তুমি তো নিজে তো হচ্ছেই না তোমার কিছু যে একটু মনোযোগ দিয়ে ও 50 বেজে গেল বাড়ি যেতে হবে কেন তোমার মুখে বলার কি আছে তুমি কি ঘড়ি তোমাকে বারবার বলতে হবে এক কথা তুই বাইরে কি বাবা মা তুই উঠে কথা বল তুমি শুনবা না তুই বাড়ি যাস আমাকে বল আমি কিন্তু বেরোতে বকুন দিই আমার বড় বাবা বাড়ি যেতে পারবে না আমি জানি না এসব বাইরের সাইড আমি শুনতে চাই না বাইরে যা খুশি করে বেড়াও আমার জেনে লাভ নেই তুমি যে ধোয়া তুলসী পাতা না সেটা আমিও জানি হয়েও লাভ নেই তুলসী পাতা বাদ দাও আচ্ছা তাহলে 2x হয়ে গেল আচ্ছা 2x এর তাহলে দেখো কোশ্চেনে বলেছে কি আলাদা আলাদা ঘরে লিখি তাহলে আমরা এখানে একটা করে ফেললাম হয়েছে তাহলে এটা তলে আমরা দাগ দিয়ে দিতে পারি যে হ্যাঁ এখানে 2x x জাতীয় পদের শুধু x চল বিশিষ্ট পদ আমরা লিখে ফেললাম এবার 2x এর পরে কি লেখা আছে দেখো বইতে 12 এক্স ওয়াই আরে না স্যার শুধু y কি লিখবো ওই যে ওই যেরকম আমরা লিখছিলাম এটাই তো করতে বলেছে লেখালেই করতে হবে না তাহলে y তাহলে রিমি তাহলে তাই দ্বিতীয় পদ y আছে তাহলে বলো রিমি y এর সঙ্গে আর কোন কোন সদৃশ পদ আছে বাকিরা কেউ চিল্লাবে না পারলে করে ফেলবা না ও খুঁজে পাবে করে ফেলো বলতে হবে না খাতায় লিখে ফেলো জোরে বলো
এক্স ওয়াই, এক্স ওয়াই তো দুটোই চল, স্যার নিচে শুধু চল থাকবে ওয়াই। স্যার নিচে এরকম দাগ দিলেন কেন? পরে বলছি। মাইনাস মাইনাস ওয়াই কোথায় আছে? হ্যাঁ লাস্টের দিকে মাইনাস ওয়াই আছে একটা। আচ্ছা রিমি বলো একটা, এই ওয়াই এর সদৃশ পদ বলো, এই সরি রিম্পি বলো। ভালো করে খোঁজো, দেখো একটা আছে। হ্যাঁ পারবো। এক্স ওয়াই, এক্স ও চল ওয়াই ও চল, শুধু ওয়াই চল থাকবে আর বাদ বাকি সংখ্যা থাকবে, শুধু ওয়াই চল থাকবে আর বাদ বাকি সংখ্যা থাকবে। তুই আচ্ছা পড়ো তো, পড়বো ওয়াই এর পরে কি কি আছে, পরপর পড়তে থাকো। ওয়াই এর পরে কি লেখা আছে? ওয়াই এর পরে কি লেখা আছে? 12xy। তাহলে 12xy কি ওয়াই এর সদৃশ পদ হবে? হ্যাঁ কি না? 12xy ওয়াই এর সদৃশ পদ হবে না, কারণ কি এখানে তো চল হিসাবে এক্স এক্সট্রা আছে, হবে না, সাধারণ ব্যাপার, এর চলই আলাদা। তারপরে কি লেখা আছে? 13y²। তাহলে 13y² কি ওয়াই এর সদৃশ পদ হবে? হবে না, কারণ ওখানে চল ওয়াই আছে, মানে কি এখানেও চল কত থাকতে হবে? ওয়াই থাকতে হবে। পরে -5x, তো এখানে এটা কি হবে? কারণ এখানে চল হিসেবে এক্স আছে, তাহলে এটাও হবে না। হয়েও গিয়েছে। পরেরটা বলো। 18 ওয়াই হবে, কারণ কি এখানে চল হিসেবে শুধুমাত্র ওয়াই আছে। তারপরে কত লেখা আছে? -4xy, এটা কি হবে? হবে না, এক্স ওয়াই আছে। লেখা আছে -2y², তাহলে 2y² কি হবে? y² আছে, শুধু ওয়াই থাকতে হবে। পরেরটা 21x²y, এটা কি হবে? হবে না, কেন? কারণ x² এক্সট্রা আছে। পরেরটা 3x, এটা কি ওয়াই এর কি xy কি করে হবে? দুটোই তো চলে যাচ্ছে। xy তো দুটোই চল, y আলাদা x আলাদা। তাহলে দেখা যাচ্ছে -y কি হবে? হবে -y হবে, কারণ y নিচে মাইনাস লেখা আছে। পরেরটা আছে 6x² কি হবে? 15x², -15x² হবে না। তাহলে তারপরে y এর পরে কি সংখ্যা লেখা আছে দেখো? 12xy, 12xy। তাহলে এইভাবে 12x, ও আগে বলে ফেললো। -4xy আছে, -xy আছে, লাস্টের দিকে -xy আছে, 3xy আছে। আচ্ছা পর পর খুঁজতে হবে, নাহলে কিন্তু -4xy লিখেছি, 3xy লিখেছি, আর -xy লিখেছি। হ্যাঁ আচ্ছা এবার দেখো 12xy এর পরে কি লেখা আছে? 13y²। তাহলে 13y² যে সদৃশ্য পদগুলি আছে তোমরা বাড়িতে লিখে আর করতে হবে, হয়েছে, অনেক হয়ে গেছে। তাহলে 13y² এর যে সদৃশ্য পদ এখানে কমা করে লিখে নেবা। তাহলে 13y² এর পরে কত আছে? -5x, আর -5x আগে হয়ে গেছে, তাহলে আর লিখবো না। তারপরে আছে 18y আগে হয়ে গেছে, লিখে ফেলেছি। 4xy লিখে ফেলেছি। 2y², সেটা y² এর মধ্যে চলে আসবে, ঠিক আছে? এইভাবে তোমরা দেখে দেখে যেগুলো হচ্ছে বাড়িতে করে আনবা। বিশ্বজিৎ কি বুঝতে পারলাম? পারোনি? সহজই অঙ্ক। শায়ন ঘুম পাচ্ছে? ও যাও। ইচ্ছা তো তাই আছে গো। আচ্ছা সাথে চলে আসি, সাতের কোশ্চেন গুলো একটু পড়ে ফেলি। নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ পদ ও কোনগুলি অসদৃশ পদ তা যুক্তি দিয়ে লিখি। তাহলে 7 এ বলেছে 2x, 3y। আচ্ছা এবার রিম্পি হলো, তুমি বলো 2x, 3y এরা কি সদৃশ পদ না অসদৃশ পদ? যাবে ঘুরে ঘুরে যাবে। 2x, 3y এরা সদৃশ পদ না অসদৃশ পদ? যা বলবা একবারে, দ্বিতীয়বার বলার চান্স পাবা না। বাদ দাও। অর্পণ বলো এটা সদৃশ না অসদৃশ পদ? কেন? পাশের জন্য সদৃশ পদ না অসদৃশ পদ? কেন?
না। বিশ্বজিৎ বলো। হবে মিশ্র। ও স্যার সবগুলো করে ফেলবো জয় করে মিশ্র। সদৃশ না অসদৃশ? বোঝো বোঝো। বলো এগুলো সহজ অঙ্ক কিন্তু শুভ্র নিজে বলে যে সবাই বুঝতে পারবে। বলো কেন? আরজির জন্য ভুলে গেছে। আচ্ছা বলো সদৃশ না অসদৃশ? তোমাদের কাছে যাবে যাবে যাবে, চিল্লিয়ে লাভ নেই। তোমাকে কিন্তু বলতে বলো, এই দেখো ঈশান এরম করে অভদ্র তুমি কিন্তু করা যাবে না। ওর কোষে তুমি কেন চিল্লাচ্ছ? ও আচ্ছা বলো সদৃশ না অসদৃশ? কেন সদৃশ পদ? এসব তো বলে। এক্স থাকলে সদৃশ হয়ে যায়, বলো। এই সদৃশ কারণ এখানে আগে চলবে। ধ্রুবক আচ্ছা সদৃশ বা অসদৃশ দেখার জন্য কি দেখতে হয় তুমি বলো? যাও নিচে আছে তো জলটা? জানি না, যাও 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 বলেছি না, যাও তাই বসো। এই শোনো, সদৃশ অথবা অসদৃশ দেখার জন্য শুধু দেখতে হয় যে চল এক্স ওয়াই জেড গুলোকে দেখতে হয়। যদি প্রত্যেকটাতে এক মানে ধরো এক্ষেত্রে দুই কার সহগ, এখানে দুই কার সহগ, এক্স এর সহগ, তাই তো? তাহলে এক্স হচ্ছে চল, এখানে চল কে শুধু ওয়াই, তাহলে চলগুলো একই না আলাদা? চলগুলো আলাদা, তাহলে আলাদা হলে এরা কখনো সদৃশ পদ হয় না। অসদৃশ পদ কারণ এখানে এই দেখো সদৃশ পদ এখানে আমরা একদা বার করলাম, 2x এর সদৃশ পদ 5x কেন হলো, কিন্তু 2x এর সদৃশ পদ -y কেন হলো না? কারণ এখানে চল x আছে, তাহলে প্রত্যেকটাতে চল আমার কি দরকার, কি দরকার? সমান দরকার। দেখো এখানে y আছে, y এর সদৃশ পদ দেখো সবগুলোতে চল কি আছে, y আছে। তাহলে এখানে দেখো xy আছে চল হিসেবে, তাহলে xy এর সদৃশ পদের চলগুলো কি আছে, সবগুলোতে xy আছে, তাই তো? তার মানে যদি চলগুলো সমান থাকে তাহলে আমরা কি বলি, তারা সদৃশ পদ হবে। তাহলে 2x - 3y এরা সদৃশ না অসদৃশ? অসদৃশ, কারণ হচ্ছে এদের চলগুলো আলাদা, এর চল হিসাবে x আছে, এর চল হিসাবে y আছে, তাহলে এরা অসদৃশ পদ। আসো আচ্ছা, সাতের লাস্টের অঙ্কটা কি দিয়েছে? লাস্টেরটা করবো না, সহজ তো এগুলো আচ্ছা এর অঙ্কটা করি। সাতের হচ্ছে দীপ বলবে, না অরিজিৎ বলবে, সরি অরিজিৎ বলবে। 15 yx, 8x কি করে বুঝবো? উমা ও তুমি ছিলে না না, এদের চলগুলো দেখতে হবে যে এখানে চল কত, এই পদে চল কত, চল একই না আলাদা, তাহলে অসদৃশ। বলো অরিজিৎ সদৃশ না অসদৃশ? এটা সদৃশ হবে। পড়ে ওর কোশ্চেন বলো কেন, এর চলে কত লেখা আছে, এর চলে কত আছে, এর চলে কত আছে? জল বেশি গিয়েছে তুমি ফালতু কথা বলবে না। ও ও আচ্ছা, বইতে yx আছে। আচ্ছা যাই হোক, তুই দাদা অরিজিৎ বলো, এখানে পদ, এখানে চলরাশি কি আছে, আর এখানে চলরাশি কি আছে, দুটো একই না আলাদা? একই। y আর x কি আকারে আছে, y আর x কি আকারে আছে, y আর x কি আকারে আছে, যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু কি আকারে আছে, গুণ। তাহলে 2 গুণ 3 কত হয়, আর 3 গুণ 2 কত হয়? তাহলে 2 কে আগে নিয়ে বা 3 কে আগে নিয়ে কিছু যায় আসে না, তাহলে এটা সদৃশ পদ, কারণ y আর x আর x আর y একই জিনিস, xy আর yx কি জিনিস, একই জিনিস, তাহলে এটা কি হবে, সদৃশ পদ। আচ্ছা তাহলে 7 হয়ে গেল, 7 পরে চলে আসবো 8-এ। 8-এর কোশ্চেনটা কি বলেছে পড়ে ফেলি। নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে x² পদ আছে সেটি লিখি এবং x² এর সহগ লিখি।
তাহলে 8 এর a লেখা আছে 5 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে কোশ্চেনে কি খুঁজতে বলেছে? কোশ্চেনে খুঁজতে বলেছে যে এক্স স্কোয়ার পদ, তো লিখবো এখানে এক্স স্কোয়ার পদটি হলো, বলো এখানে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ আছে? নেই, তাহলে এখানে এক্স স্কোয়ার পদ নেই, এটা আর হলো মূল্য লিখে লাভ নাই, নেই নেই তো নেই তো কি করবো, নেই তো নেই, নেই তো নেই। তারপর এটা ই এরটা করি, ই এর অঙ্কটা 5 কি যাও, ওই তো স্বর্ণদীপকে ধরবো, বলো স্বর্ণদীপ এখানে এক্স স্কোয়ার কোনটা, এই পদটা, হ্যাঁ তাহলে কি লিখবো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার পদ, এক্স স্কোয়ার পদ হলো কত, এই কত, শুধু 6 না চিহ্ন সমেত, মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং এখানে কি বলেছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এসে ঈশান বলবা এখানে এক্স স্কোয়ারের সহগ কত, মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারের সহগ কত, হ্যাঁ 2, কোথা থেকে এলো ওটা ঘাত, বলো অরিত্র বলো, মাইনাস 6 আর ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে মাইনাস 6 ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারের সহগ মানে এক্স স্কোয়ার বাদে বাকি যতটা গুণ আকারে আছে তার সঙ্গে সেটাই হবে কি তার সহগ, সঙ্গে কিন্তু চিহ্ন উল্লেখ করতে হবে। এখানে সদৃশ পদের কথা জিজ্ঞাসা করা হয়নি, বাড়ি কাজ দিয়ে দেবো নাকি, হ্যাঁ এবার পরিবেশ করাবো, হ্যাঁ এবার স্কুল যেতে হবে তো, হ্যাঁ ও তো 8টাতেই স্কুল যায়, খিচুড়ি খাবে, ঈশান তো খিচুড়ি স্কুলে যাবে, লেখো এই এই ওইসব কি, ওই তো কি দরকার, সুস্থভাবে ছিলে, একমাত্র মানুষ ঈশান। এই কোষে দেখি 6.1 পুরোটা থাকলো, হ্যাঁ সহজ অঙ্কই তো আছে, বাবা করার কি আছে, করে আনবে না, হ্যাঁ এর মধ্যে হ্যাঁ অনেকের অর্ধেক অঙ্ক হয়ে গেছে, বীজগণিতের সংখ্যামালায় জায়গাটা একটু সিরিয়াস ভাবে নিও, আগামী দিনে নালে খুব প্রবলেম হবে এই জায়গাটায়, সুযোগের সূত্র আজকে ধরা হবে না, কি নেবো গো পরীক্ষা, ঠিক নেবো, মার্চ মাস পড়ে গেছে, এখন সিলেবাস তাদের শেষ করতে হবে, তাই তো দেখি শেষ হওয়ার তো কথা, বিজ্ঞান কঠিন, তাই কবে থেকে, সিলেবাস শেষ হোক তারপরে,
আহ, হ্যাঁ হ্যাঁ পরের বছর সংস্কৃত পড়াবো তোমাদের। দাদা সংস্কৃত লিখালে আমি পারবো ওই আছে, ওই এই যে পরে ফেল করেছে, তোমার কাছে পড়ে ও এখন রাতে পড়া ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে। বাহ, ছাড়। আরে না পড়ে, দাদা আপনার একটা 9 নাকি 10 একটা মানে একচুয়ালি কোনো পাতলা করে লাগা আর কি বিষয় এরকম লাগাচ্ছিস খালি তুই? আর কি লিখলে ঝল ঝল। আচ্ছা তাহলে এতদিন রাসায়নিক বিক্রিয়া শেখার পর আজকে আমরা একটা বিশেষ, না বিক্রিয়া তো হয়ে গেছে, আজ কিসে পেরে দেখালাম তো, হ্যাঁ ওই পাত্রটা ছাদে ছিল, অটোমেটিক্যালি পাত্রটা ফেটে গেছে কাচের, মানে কাচের জিনিসপত্র এত ধরে ভাঙছে আমি বুঝতে পারছেন যে কি হলো। এত লস হচ্ছে কেন? তুই মনে হয় বেশি পরিমাণে দিবি, বুঝলি? না সত্যি কেন বলতো দাদা কাগজে ঠোকর দিবি। তাও হতে পারে। সত্যি কেন বলতো দাদা চুরি করে ছেলে মিলে আরে শোন, দাদা বড়লোক মানুষ, আজকে গেলে কালকে কিনা দেবে। 10-5টা ল্যাম্বরগিনি আছে, বহুত সোনা দানা। হ্যাঁ জোর করে কম দামে দাদার কাছে আচ্ছা শোনো, প্লে বাটন আছে জানিস? কতগুলো রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে আজকে জানবো। আজকে 4টে লাইনই পড়াবো, 4টে লাইনে লাস্টে 3 পেজ শেষ হয়ে যাবে। 4টে লাইন ভালো করে শুনবা, ঠিক আছে? কত পৃষ্ঠা? বার করতে হবে না বই। না, না, আমি বেশি বললাম। সবার প্রথম রাসায়নিক বিক্রিয়া কি, শিক্ষক ওই একটা কোশ্চেনের মধ্যে মনে হয়ে যাবে কাজ। দেখো সবার প্রথমে হচ্ছে না H2 2H2 প্লাস O2 থেকে তৈরি হলো H2O 2H2O, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন জুড়ে কি তৈরি হলো? জল। আচ্ছা পরেরটা C প্লাস O2 জুড়ে তৈরি হয় CO2 মানে কার্বন ডাই অক্সাইড। মানে কার্বন ডাই অক্সাইড। খুব ভালো কথা। পরেরটা হচ্ছে CuSO4 কপার সালফেট প্লাস লোহা Fe, যেটা ওই পেরেক চুবি দেখেছিলাম। তাহলে সেক্ষেত্রে কি হয়, Cu চলে আসে অন্য জায়গায় আর FeSO4 এর সঙ্গে জুড়ে যায়, FeSO4 প্লাস Cu হয়ে গেল। আচ্ছা এরপরে CuCl2 প্লাস Zn, দু রকমের হয়, একটা 1 একটা 2 মানে একটা Zn পরে শুনবো তোমার ওটা, Cl2 প্লাস Cu কপার। NaCl প্লাস AgNO3, NaCl প্লাস AgNO3 তৈরি হবে NaNO3, Na টা খুলে NO3 এর কাছে চলে আসবে, NaNO3 আর Cl Ag এর সঙ্গে জুড়ে গিয়ে AgCl তৈরি হবে। হয়ে গেছে। আচ্ছা কি হয়েছে? ও এখানে প্রত্যেকটা দুটো দুটো করে লিখছি তো, 8টা করার কথা। যাই হোক ঠিক আছে, পরেরটাই চলে আসি। CaCO3 মানে মার্বেল, চুনা পাথর। এটা যদি হিট দেওয়া হয় মাত্র 1000 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে CaO, না কলি চুন হবে না, পাথরের চুন হবে, CaO সম্ভাবনা CaO প্লাস CO2, CaO প্লাস CO2। আচ্ছা রাসায়নিক বিক্রিয়াতে ভালো করে দেখবে যে এখানে আমি বিক্রিয়া যেগুলো দিয়েছি, আচ্ছা এখানে আমি 4টে সিম্পল বিক্রিয়া নিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। 4টে সিম্পল বিক্রিয়া নিয়ে নিলাম। হ্যাঁ 1 2 3 4, 4টে সিম্পল বিক্রিয়া নিয়েছি। ভালো করে জিনিসটা দেখবে যে প্রত্যেক জায়গায় কি কি হচ্ছে। প্রথমটাই কার্বন এর সঙ্গে অক্সিজেন জুড়ে গিয়ে কি তৈরি হলো? CO2 হয়েছে। দ্বিতীয়টায় ছিল CuSO4 কপার সালফেট CuSO4, তার সঙ্গে শুধুমাত্র লোহা চুবিয়েছিলাম, লোহার পেরেক চুবিয়েছিলাম, দেখলাম যে তৈরি হলো FeSO4 মানে CuSO4 থেকে Cu বেরিয়ে চলে গেল, Fe টা SO4 এর সঙ্গে জুড়ে গেল। Cu তো ছিল মানে তৈরি তো হয়েছে, Cu দ্রবণই তো আছে। আচ্ছা পরেরটা NaCl প্লাস AgNO3,
এরকম যদি এদের দুজনের মধ্যে এখন কথা বলবো না, জাস্ট শুনবা বুঝবা, এদের দুজনের মধ্যে যদি বিক্রিয়া ঘটানো যায় দেখা যায় কি এনে এই যে এনএটা এই NO3 এর সঙ্গে জুড়ে যায়, তৈরি হয় NaNO3। এখানে যে Cl ছিল সেটা Ag সঙ্গে জুড়ে তৈরি হয় AgCl। মানে NaCl এর মধ্যে Na-টাকে Cl, যদি Cl মালিক হয় Cl Na কে NO3 কে দিয়ে দিল, আবার NO3 যদি মালিক হয় NO3 Ag কে Cl এর কাছে দিয়ে দিল। বললাম যে এখানে Cl আর NO3 দুজনা আছে, এদিকে NO3 মালিক এদিকে Cl মালিক, কথা না শুনবা জাস্ট। তাহলে Cl দুজনের মধ্যে বিক্রিয়া হচ্ছে, Cl বলল যে আমাকে Ag দাও, NO3 বলল আমাকে তোমার Na দাও, তাহলে NO3 Na কে নিয়ে নিল, একইভাবে Cl Ag কে নিয়ে নিল, বা Cl এর থেকে Na Cl তার Na কে NO3 কে দিয়ে দিল, আবার NO3 তার Ag কে Cl কে দিয়ে দিল। তাহলে এর মধ্যে দুজনাকে দিয়ে করলো, তাই তো। লাস্টে এটা চলে আসে, লাস্টে দেখো একটা গোটা জিনিস ছিল, গোটা একটা পদার্থ ছিল, সেটাকে আমি তাপমাত্রা দিলাম, সে ভেঙে গেল, সে কি হলো, ভেঙে গেল। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বিক্রিয়া তো রাসায়নিক বিক্রিয়াই তো বুঝতে পারলাম, কিন্তু প্রত্যেকটা বিক্রিয়ার ধরন কি আলাদা, প্রত্যেকটা বিক্রিয়ার ধরন আলাদা। এবার তোমাদের সিলেবাসে এই 4 ধরনের বিক্রিয়ার কথাই বলা আছে। প্রথম বিক্রিয়ার বৈশিষ্ট্যতে আসি। প্রথম বিক্রিয়াতে দেখো কার্বন সি, এটা মৌল না যৌগ, মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ, এটা মৌল। একইভাবে কি করে বুঝবো সেটা তুমি জানো, এখন তো এটা বলবো না কি করে বুঝবো, কারণ সি এর মধ্যে শুধু কার্বনের পরমাণুই আছে, অন্য কোনো মৌলের পরমাণু নেই, তাহলে কি মৌলিক পদার্থ। একইভাবে O2 যৌগিক পদার্থ না, O2 মধ্যে দুটো অক্সিজেনের পরমাণুই আছে, তাহলে এটাও মৌল। তাহলে দেখো দুটো মৌলিক পদার্থ জুড়ে গিয়ে একটা যৌগিক পদার্থ তৈরি করেছে, তো এখানে জুড়ে গিয়েছে, এখানে কি হয়েছে, জুড়ে গিয়েছে, তাই এই বিক্রিয়াটার নাম আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ। প্রত্যক্ষ সংযোগ। যখন একবার না দুই বা তার বেশি মৌলিক পদার্থ জুড়ে গিয়ে কোনো একটা যৌগ তৈরি করে তাকে আমরা কি বলবো, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। ফার্স্ট, এবার ফার্স্টের পরে লাস্টে চলে আসো। লাস্টেরটাই দেখো একটা গোটা ছিল, একটা গোটা যৌগ ভেঙে গিয়ে একাধিক ছোট ছোট যৌগ তৈরি হয়েছে, একটা বড় গোটা যৌগ ভেঙে গিয়ে ছোট ছোট আরো যৌগ তৈরি করেছে, মানে একটা গোটা জিনিস ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়াকে আমরা একটা ছোট্ট ভাষায় কি বলবো, বিয়োজন। কি বলবো, বিয়োজন। কি বলবো, বিয়োজন। তাহলে খেয়াল করে দেখো প্রথমটা ছিল প্রত্যক্ষ সংযোগ, দুটো জুড়ে গিয়ে একটা গোটা জিনিস তৈরি করছিল। 4 নাম্বারটা যদিও এটা বইতে 2 এ দেওয়া আছে, ঠিক আছে, বইতে এটা 2 এ দেওয়া আছে। আচ্ছা 4 নাম্বারে কি বললাম, যে গোটা জিনিস ভেঙে গিয়ে দুটো তৈরি করছে, তাহলে প্রথমটার বিপরীত বিক্রিয়া না, তাহলে প্রত্যক্ষ সংযোগের বিপরীত বিক্রিয়া কি হবে, বিয়োজন বিক্রিয়া। এই যে বললেন যে মৌল যুক্ত হয় যৌগ তৈরি হচ্ছে, তাহলে এই CaCO3 কি এখানে একটা যৌগ? না ওগুলো যৌগই আছে, এখানে যৌগ এখানে বলা হয়নি যে মৌলই তৈরি হবে, বলা হয়নি কোথাও, বলো। মৌল যৌগ মিশলে কিভাবে মিশবে সেটা পরবর্তীতে আসবো। তুমি যে কোশ্চেনটা করেছো, কোশ্চেনটা ঠিকই করেছো, যে মৌল আর যৌগ মিশলে কি হবে। এখানে দেখো Fe মৌল ছিল, Cu বেস উপর যৌগ ছিল, এরা মিশলে কি হয়, সেক্ষেত্রে অন্য বিক্রিয়াগুলো হবে। তাহলে ফার্স্ট কি বললাম, আসবো তো যৌগ, এটা যৌগ। বলবো নাম তো বলবো, তুমি আগে আছি এখানে, তুমি জিজ্ঞাসা করছো ভবিষ্যতের কথা, কি করে হবে। আমি বলছি যে 1 আর 4 এই দুটো কি বুঝতে পারলাম। 1 নম্বরে কি আছে, প্রত্যক্ষ সংযোগ কাকে বলবো, যখন দুটো মৌলিক পদার্থ জুড়ে গিয়ে একটা যৌগিক পদার্থ তৈরি করবে তাকে আমরা কি বলবো, প্রত্যক্ষ সংযোগ। প্রত্যক্ষ সংযোগ রাসায়নিক বিক্রিয়া। যখন একটা যৌগিক পদার্থ ভেঙে গিয়ে একাধিক যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থ তৈরি করবে তাকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। ভেঙে যাওয়াকে আমরা কি বলি, বিয়োজন। যুক্ত হওয়াকে আমরা কি বলি, সংযোগ। শুধু নামের আগে প্রত্যক্ষ এসছে, যুক্ত হওয়াকে বিয়োজন। মানে ভেঙে যাওয়া, কি বুঝতে পারোনি, একটা গোটা ছিল ভেঙে গেল, CaCO3 একটা ছিল গোটা, ভেঙে চুরে দুটো তৈরি হলো, তাহলে ভেঙে গেল, ভেঙে যাওয়া মানে বিয়োজন, বিয়োজন। আচ্ছা জুড়ে যাওয়া মানে সংযোগ, শুধু নামের আগে প্রত্যক্ষ এসছে, প্রত্যক্ষ সংযোগ হয়ে গেল। এইবার
এখন সায়ন কি বললো দাদা, এক্ষেত্রে তো মৌল মৌলতে হলো, তাহলে সেক্ষেত্রে আমার যদি একটা যৌগ আর একটা মৌলতে হয় তাহলে কি হবে, তাহলে একটা যৌগ CuSO4 আর একটা মৌল Fe, CuSO4 আর Fe, এরা দুজনে বিক্রিয়া করে কি হলো দেখো, CuSO4 এর দুটো জিনিস ছিল, Cu ছিল মানে তামা, SO4 ছিল মূলক, আর Fe ধাতু ছিল, ঠিক আছে। তাহলে দেখা গেল কি CuSO4 এর দ্রবণের মধ্যে যে আমি লোহা যখনই মেশালাম তখন লোহা Fe CuSO4 থেকে SO4 কে নিয়ে নিল, বা SO4 এর থেকে Cu কে তাড়িয়ে দিল, Cu কে তাড়িয়ে দিল, তাই Cu একা হয়ে গেল, দিয়ে Fe SO4 এর সঙ্গে জুড়ে গেল। কি বললাম, CuSO4 ছিল বন্ধু, Fe পাশ থেকে দাঁড়িয়ে দিয়ে দেখছিল খেলা হবে দিয়ে Fe CuSO4 থেকে Cu কে তাড়িয়ে দিল, দিয়ে SO4 এর সঙ্গে জুড়ে গেল, তাহলে Cu একা পড়া। তা যাই হোক, আচ্ছা এই আচ্ছা আচ্ছা দাও 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 এক্ষেত্রে, আচ্ছা হয়ে গেছে বললে তো ভাঙা বাটি ফেলে দেবে, বেড়ে এখান থেকে। এক্ষেত্রে বলে বলো, আচ্ছা এক্ষেত্রে উদাহরণ দেওয়ার দরকার নেই, শোনো এক্ষেত্রে খেয়াল করে দেখো, পরে শুনবো, এখন আমরা এটাই আছি। আচ্ছা তোমাকে কি ও চাকর রেখেছে টাকা পয়সা দিয়েছে, ওর কথা তুমি বড় করে বলবা, তা বলার দরকার তো ছিল না এগুলো, তাই বলছো কেন তুমি, বলার দরকার নেই। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে কি, প্রথমে দেখো CuSO4 একটা গোটা যৌগ ছিল, Fe একা মৌল ছিল, তাহলে Fe কি করলো, CuSO4 থেকে Cu কে তাড়িয়ে দিল, Cu কে কি করলো, তাড়িয়ে দিল, এই ঘটনাকে বলা হচ্ছে কি প্রতিস্থাপিত করলো, কি করলো, মানে ভদ্র ভাষায় বলে প্রতিস্থাপিত, আমরা বলি তাড়িয়ে দেওয়া, তাই তো। তাহলে এই CuSO4 থেকে Cu কে Fe তাড়িয়ে দিয়ে SO4 এর সঙ্গে যুক্ত হয়ে গেল, আর Cu একা থেকে গেল, তাহলে এই ঘটনায় যেহেতু Fe এই Cu কে তাড়িয়ে দিচ্ছে বা প্রতিস্থাপিত করছে, এই বিক্রিয়ার নাম হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়া। Fe, হ্যাঁ মনে করো SO4 একটা জায়গায় বসে আছে, Cu একটা জায়গায় বসে আছে, আসি SO4 একটা জায়গায় আছে, Cu একটা জায়গায় আছে, Fe কি করছে, Cu টাকে তাড়িয়ে দিয়ে Cu জায়গা নিয়ে নিচ্ছে, তাহলে Fe Cu কে প্রতিস্থাপিত করছে। বলো সহিষ্ণু, কিছু বললে বলুন। আচ্ছা লাস্ট, ওটা লাস্টে বলবো। আচ্ছা লাস্টেরটা শোনো, এই শোনো 4 নাম্বার বিক্রিয়া, 4 নম্বরে ওই একই রকম কথা সায়ন বলেছিল যে যদি, আচ্ছা এখানে যৌগ আর একটা মৌলের মধ্যে হলো, যদি দুটো যৌগের মধ্যে হয় তাহলে কি হবে, দেখো দুটো যৌগ, NaCl একটা যৌগ, NaCl একটা যৌগ, AgNO3 আরেকটা যৌগ, তাহলে NaCl আর AgNO3 এর মধ্যে যখন বিক্রিয়া হয়, তাহলে এখানে Na এর একটা জায়গা আছে, Cl এর একটা জায়গা আছে, NaCl দুটো জায়গা একসঙ্গে আছে, Ag আর NO3 একটা সঙ্গে আছে, হচ্ছে এরা যখন একসঙ্গে থাকে তাহলে বিক্রিয়া করে কি করে, Cl Na কে দিতে চায়, Cl Na কে NO3 কে দিয়ে দেয়, দিয়ে তৈরি হয় কি NaNO3, Cl তার Na কে NO3 কে দিয়ে দেয়, দিয়ে তৈরি হয় কি NaNO3। একইভাবে NO3 এর কাছে যদি Ag ছিল তাহলে Ag কি হবে, Ag আবার NO3 কি করে, তার Ag কে Cl কে দিয়ে দেয়, দিয়ে তৈরি হয় কি AgCl। তাহলে এক্ষেত্রে দেখো এখানে ফার্স্টে যে যৌগটা ছিল NaCl, তাহলে Cl NO3 কে কিছু একটা দিল, হয়েছে। আবার দেখো এখানে ছিল AgNO3, AgNO3 NO3 Na কে নিয়ে নিল, NO কে নিয়ে Ag কে কি করলো, আবার Cl কে দিয়ে দিল না, তাহলে একজনকে নিয়ে সে আরেকজনকে দিল, তাহলে দেওয়া নেওয়া চলছে, দেওয়া নেওয়াকে ছোটবেলায় কি পড়েছো, বিনিময়, দেওয়া নেওয়াকে কি বলা হয়, বিনিময়। তাহলে এই বিক্রিয়ার নাম হলো কি, বিনিময় বিক্রিয়া। হ্যাঁ আগে সেই কড়ি পাথর দেওয়া হতো, বিনিময় প্রথা ছিল, কর আলাদা জিনিস। আচ্ছা তাহলে এটুকুন কি বুঝতে পারলাম, তাহলে প্রথম বিক্রিয়ায় কি হলো, এই শোনো এই যে কত কথা বলা হবে না, এই 4টে বিক্রিয়ার মধ্যে পরীক্ষার কোশ্চেনে একটা তো প্রথমত এই সমতা বিধান দেবে, আর 2 নম্বরে 4টে বিক্রিয়ার মধ্যে একটা বিক্রিয়া হয় শনাক্ত করতে দেবে, আর দ্বিতীয় শনাক্ত মানে ধরো তোমাকে NaCl + AgNO3 = NaNO3 + AgCl দিয়ে দিল, দিয়ে বলবে যে বিক্রিয়ার নাম কি, তখন তোমাকে বলতে হবে এখানে বিক্রিয়ার নাম বিনিময় বিক্রিয়া, হয়েছে। আচ্ছা তাহলে সবার প্রথম জিনিস
প্রথম, যদি দুটো মৌলিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটে একটা যৌগিক পদার্থ তৈরি হয়। আচ্ছা এখানে একটা না একাধিকও হতে পারে, মৌলিক পদার্থ একাধিক মানে দুয়ের বেশিও থাকতে পারে, যৌগিক পদার্থ একের বেশি হতে পারে, তাহলে সেই বিক্রিয়াকে আমরা কি বলবো? প্রত্যক্ষ সংযোগ। হয়েছে। 2 নম্বর, একটা গোটা যৌগিক পদার্থ থেকে যদি একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ হয় তাকে আমরা সেটাকে কি বলবো? বিয়োজন। 3 নাম্বার, যদি একটা যৌগিক একটা মৌলিকের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা প্রত্যক্ষ সংযোগ হবে না। সেক্ষেত্রে দেখা যাবে কি ওই যেটা যৌগিক ছিল তার সামনের যে অংশটা আছে সেটাকে যে একা ছিল সে তাড়িয়ে দিয়ে জুড়ে গেল, তাড়িয়ে দিল মানে প্রতিস্থাপিত করলো, তাহলে ওটা কি হবে? প্রতিস্থাপন। লাস্টেরটা দেখো দুটোই যৌগ, NaCl AgNO3 দুটোই যৌগ, দুটোই যৌগ থাকলে কি হবে সেক্ষেত্রে? বিনিময়, কারণ দুটো যৌগই নিজেদের মধ্যে কিছু জিনিস দেওয়া নেওয়া করবে। হয়েছে। অনেক ধন্যবাদ। তোমরা আবার আচ্ছা বলছি আজ আমি তোমাকে একটা কথা বলি, তুমি কার মাথায় বলছো? দ্বীপের মাথায়? আরে দ্বীপের মাথায় কি চলছে সেটা যদি তুমি ভাবো তাহলে দ্বীপ কি ভাববে? আজব জিনিস তো, তুমি নিজের মাথার কথা ভাবো। তুমি কি বিয়োজনে কি বলছিলেন বলে বলো? সায়নের সত্যি কথা তুমি বলবে, তাহলে সায়ন ও কি বলবে? কি অবস্থা। আচ্ছা তোমাদের টেক্সট বই বার করো, টেক্সট বই বার করো। বই আনোনি টেক্সট বই? এনেছো? ও আগের দিনে ছিলেন? কি হয়েছে? ও বলবে না বলছে তো তোমার কি? তুমি ওর পা ধরতে পারো তুমি যদি বলতে চাও। বিয়োজন মানে ভেঙে যাবে তো, বিয়ে করলো তারপর ভেঙে গেল পুরো বিয়োজন। না বিয়ে করে অন্যজনের কাছে চলে গেল তাহলে বিয়োজনটা ভালো বুঝাচ্ছে না? ও ফালতু জিনিস মাথায় ভালো ঢোকে। আচ্ছা দীপ বই দাও। ফালতু জিনিস দিয়ে বুঝবা না, পরীক্ষার সময় লেখার ভাষা পাবো না। শুনে নাও, এই যে বোঝার জন্য যেমন তেমন করে বুঝবা, কিন্তু পরীক্ষার সময় লেখার জন্য কিন্তু ভাষার দরকার, তখন কিন্তু লিখতে পারবে না। হেলে কুমার আবার টানে ছাড়ো। ঈশান অত কেছো না কিন্তু। বই আনোনি কেন? পেজ নাম্বার কত? আচ্ছা নাও তোমরা 156 পেজ বার করো শিক্ষক বইতে। বার করেছো? 156 পেজে 16 নম্বর প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কত প্রকার? প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও। রাসায়নিক বিক্রিয়া কত প্রকারের হয়? 4 প্রকার। প্রত্যক্ষ সংযোগ, ওর উল্টোটা বিয়োজন, প্রতিস্থাপন, বিনিময়। একদম। আচ্ছা এখানে পুরোটা পড়তে হবে, শুনে তো এদের বুকে আগুন জ্বলে যাচ্ছে। আচ্ছা শোনো, সবার প্রথম উত্তরে চলে আসি। এই 16 নম্বর কোশ্চেনের উত্তরে দেখো প্রথমে লেখা আছে রাসায়নিক বিক্রিয়া প্রথমত 4 প্রকার, 1 2 3 4। তারপরে দেখো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বা সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে পুরোটাই পড়তে হবে, সঙ্গে উদাহরণটাও দিতে হবে। জ্বলন্ত ম্যাগনেসিয়াম ধাতুকে অক্সিজেন পূর্ণ জারে প্রবেশ করালে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, 2 Mg + O2 = 2 MgO দিতে হবে। আচ্ছা মানে হচ্ছে কি এই বিক্রিয়া যে সাধারণ রূপ লেখা আছে না, এই যে দেখো এইখানে লেখা আছে এই বিক্রিয়ার সাধারণ রূপ হলো A + B = AB, এই জায়গাটা দিতে হবে না। দ্বিতীয় নাম্বার চলে যাবে বিয়োজন বিক্রিয়া, দেখো লেখা আছে যে এই রূপ বিক্রিয়ার সাধারণ রূপটি হলো AB অ্যারো দিয়ে A + B, এই জায়গাটা দিতে হবে না। 3 নাম্বার প্রতিস্থাপন বিক্রিয়া, A + BC অ্যারো দিয়ে AC + B, এই ABCD গুলো দিতে হবে না। 4 নাম্বার বিনিময় বিক্রিয়া, দেখো উপরের দিকে আছে ডান সাইডে, এই বিক্রিয়ার সাধারণ রূপটি হলো AB + CD,
সমান অ্যারো দিয়ে হচ্ছে এডি প্লাস সিবি কিছু একটা আছে, ওই তো ওই এবিসিডি গুলো দেওয়ার প্রয়োজন নেই, ওই লাইনগুলো তুমি কেটে দিতে পারো, দরকার নেই, মনে থাকলেই হবে। উদাহরণগুলো কিন্তু তোমাকে দিতে হবে পরীক্ষার খাতায়, কাকে বলার সঙ্গে উদাহরণ না দিলে লাড্ডু পাইলে। তবে তোমাদের কাজ সহজ করার জন্য তোমরা একটা জিনিস করতে পারো, এই তোমাদের পড়া সহজ করার জন্য তোমরা একটা কাজ করতে পারো। ইচ্ছা করে করছে কিন্তু ইচ্ছা করে না কাশি হচ্ছে আচ্ছা, সেই কাজটা হচ্ছে যে উদাহরণে যে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা দেওয়া আছে তুমি সেটা শুধুমাত্র উদাহরণে লিখতে পারো, ওই বাংলা ভাষায় লেখাটা না লিখলেও চলবে। শুধুমাত্র উদাহরণটা যেটা সমীকরণ আকার দেওয়া আছে সেটা লিখে দিলেও তোমার কাজ চলে যাবে, শুধু উদাহরণটা দিলেই হবে, ঠিক আছে? আরে না, আচ্ছা এবার চলে আসো 17 নম্বর কোশ্চেন। CO প্লাস Cl2 এই বিক্রিয়াটিকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলা যাবে কিনা? 17, 18, 18 হয়ে গেছে, 19 হয়ে গেছে, আচ্ছা 21, ও 24-25 দাদাকে বল বলে খাতা বলে 23, এ না না 23 না দাও 23, এই কথা বলো না তো, 23 না 22, 22 এটা দেখাতে হবে, হয়ে গেছে। আচ্ছা এরপরে হচ্ছে 30 নাম্বার কোশ্চেন, 30, ও সরি 27, 28, 27, 28, কি বিক্রিয়াটা দেওয়া যায় 33 দেওয়া নাকি? আচ্ছা এখানে এই শোনো কথা না, এখানে 27 নাম্বার কোশ্চেনটা বার করো। 27 নাম্বার কোশ্চেনটাই তুমি জাস্ট সমীকরণটা দেখে বুঝবা যে বিক্রিয়াটা কেমন, আর এটা প্রতিস্থাপন বিক্রিয়া, এইটুকুনি পড়তে হবে। মানে তুমি যখন তুমি বোঝার জন্য উপরের ভাষাটুকুনি পড়তে পারো যে কিউপিক ক্লোরাইডের দুমনে 10টা যোগ করলে লালচে বাদামি বনে তামার কপার তৃতীয় পড়বে, এই জায়গাটা তোমাকে লিখতে হবে না, তোমাকে সমীকরণটা দেখে বুঝতে হবে যে হ্যাঁ এই সমীকরণ হচ্ছে এটা, আর এখানে এটা বিক্রিয়াটার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ এখানে জাস্ট সমীকরণটা লিখবা আর এটি প্রতিস্থাপন বিক্রিয়া লিখবা। সমীকরণ মানে হচ্ছে Zn প্লাস UCl2 এটা। হ্যাঁ আচ্ছা 28 এর কোশ্চেনটা দেখো সমীকরণ দেওয়াই আছে, জিজ্ঞাসা করেছে এটি কি ধরনের বিক্রিয়া, তাহলে সেক্ষেত্রে এটি প্রতিস্থাপন বিক্রিয়া, আর এটা পুরোটাই করতে হবে, এখানে বিক্রিয়ক আর বিক্রিয়া যেত পুরোটাই করতে হবে। আচ্ছা চলে আসো পেজ নাম্বার 158, 30 নাম্বার কোশ্চেন। এখানে বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া, শুধুমাত্র এই বিক্রিয়াটি কি ধরনের এইটুকুনি লিখতে হবে, আর এই বিক্রিয়াটিতে শুধু বিক্রিয়ক পদার্থ NaCl প্লাস AgNO3 এইটুকুনি লিখতে হবে, আর কিছু লিখতে হবে না, এইটুকু। বিনিময় বিক্রিয়া আর সেকেন্ড প্যারাতে আছে এই বিক্রিয়াটিতে দুটি বিক্রিয়ক পদার্থ NaCl ও AgNO3 এই দুটোই লিখতে হবে, আর কিছু লেখার প্রয়োজন নেই। ফার্স্ট আর সেকেন্ড লাইন। ব্যাপারটা হচ্ছে যে আগে পড়াটা দাগিনি। চলে আসে 32 নাম্বার কোশ্চেনে। FeSO4 প্লাস BaCl2 থেকে তৈরি হলো FeCl2 প্লাস BaSO4, এই বিক্রিয়াটা কেমন বিক্রিয়া? 31 দিনই তো, তুমি বকছো কেন? এখানে এই বিক্রিয়াটা কেমন বিক্রিয়া শুধুমাত্র এইটুকুনি পড়তে হবে, এটা বিনিময় বিক্রিয়া।
ঠিক আছে, না ক্ষোভ পড়তে হবে না। এবার আসল জায়গায় চলে আসো 33। আচ্ছা 33-এর কোশ্চেনটা আর তোমরা নিজেরাই এখনই বলতে পারো, আমি বলছি 33-এর কোশ্চেনটা বলেছে নিচের বিক্রিয়াগুলির প্রকৃতি লেখো। ও তাহলে পারবো। তাহলে দেখো প্রথম যেটা আছে CO+O2, এই যে নাম অর্পণ, 1 নাম্বার কি লেখা আছে, C+O2 লেখা আছে না, C+O2 থেকে তৈরি হলো CO2, এটা কেমন বিক্রিয়া? বই দেখে দেখে বলবা কেমন বিক্রিয়া, কেমন বিক্রিয়া? তো বই ও আমার কাছে তো বলো। প্রত্যক্ষ সংযোগ, C+O2, C হচ্ছে মৌলিক মৌল, O2 হচ্ছে মৌল, CO2 ওখানে বা সংযোগ মানে যুক্ত হয়ে যেটা তৈরি হচ্ছে সংশ্লেষণ বলে এটাকে। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা অরিত্র দেখো 2 নম্বর কোশ্চেন। দেখো লিখেছে না Zn প্লাস USO থেকে তৈরি হলো ZnSO প্লাস U, ZnCu কে তাড়িয়ে দিল, কেমন বিক্রিয়া? ZnCu কে তাড়িয়ে দিয়ে এসোর সঙ্গে জুড়ে গেল, কেমন? প্রতিস্থাপন, একদম হ্যাঁ ঠিক আছে। সহিষ্ণু বলো 3-এরটা, CaCl2 প্লাস Na2SO4, 3 নাম্বার CaCl2 প্লাস Na2SO4, উত্তর থেকে থেকে বললে কিন্তু হবে না। দেখো লেখা আছে এখানে, দেখো CaSO4 এর সঙ্গে জুড়ে গেল আর Na2Cl এর সঙ্গে জুড়ে গেল, দিয়ে 2NaCl তৈরি হলো, কেমন বিক্রিয়া? দুজনকে দেওয়া নেওয়া করলো, বিনিময়। যাই হোক তাহলে বাড়ি গিয়ে ভালো করে পড়ে নেবে, এখানকার মাত্র 16টা আছে, আর কোশ্চেন হবে না। হ্যাঁ একদম একদম, হ্যাঁ শুধু কি বিক্রিয়া এইটুকুনি পড়বা, শুধু কি বিক্রিয়া এইটুকুনি পড়তে হবে তোমাকে, আর পাশে ব্র্যাকেটে যা কিছু বাংলা ভাষায় লেখা আছে সেটা তোমার বোঝার জন্য। অঙ্ক তুমি কি খেয়ে এসছো আজকে? এই বাড়িতে শুনে নাও, বাড়িতে রাসায়নিক বিক্রিয়াগুলো খাতায় লিখবা, লিখে ভালো করে বুঝে বুঝে উত্তরগুলো করবা। আর সবার ফার্স্টে প্রথম যে 4টে রাসায়নিক বিক্রিয়া ছিল 4 ধরনের, সেইটা আগে বুঝে মুখস্থ করবা, তারপর এগুলো করবা, তাহলে দেখবে ভালো হবে। আর যারা বুঝতে পারবে না একবার ভিডিওটা খুলে দেখে নেবা। ঠিক আছে দাদা, আজকে তো বিজ্ঞান পরীক্ষায় নিলে দাদা ভিডিও করতে হবে, একবার চাপ মারবো।